হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। নেহা সন্ধ্যা থেকে আজ বাড়িতে রয়েছে। বাড়িতে জিশান আর নেহা ছাড়া কেউ নেই। জিশান নেহার সাথেই বসে আছে। নেহা কেবল নিলয়ের কথাই ভাবছে। ছেলেটাকে কিভাবে শেষ করতে হবে সবকিছু সাজাতে থাকে নেহা, কিন্তু কোনো কিছুই সঠিকভাবে করতে পারছে না সে। এদিকে আদনান সাহেবকেও সকাল থেকে বাড়িতে নেই, কেউ তাকে পায়নি। নিলয়ও এখনো ফেরেনি। নিলয় হাতে চিপসের প্যাকেট, ফুচকা আর ফুল নিয়ে বাড়িতে প্রবেশ করে। ওরা দুজন নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় নেহার কাছে যেয়ে বসে। নেহা ওর দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করে, এগুলো কি? শুনেছি বোর জন্য এগুলো আনলে তার রাগ কমে যায়। তুমি তো আমার বউ, তাই তোমার জন্য আনলাম সব। নাও খাও। তুই কি ভেবেছিস আমার বোনকে তুই নিজের করে নিতে পারবি? আমার সাথে যা করেছিস সেটা আমার বোন মেনে নিয়ে তোর সাথে সংসার করবে? বিয়ে করা মানে একটা মেয়ের অধিকার, পবিত্রভাবে তাকে পাওয়া। নেহার সাথে আমার সম্পর্কটা রশি হলো বিয়ে। এখন আমি আর সে কথা বলবো। মাঝখান থেকে এখানে তোকে যেন না দেখি। যা, চলে যা, রুমে যে বসে থাক। বর্বর ভিতরে তুই কেন থাকবি? জানা শালাবাবু। নিলয় কথাটা বলে কোমর থেকে পিস্তল বের করে। তারপর জিশানের দিকে তাক করে। জিশান চুপচাপ সেখান থেকে হুইল চেয়ার ঠেলে চলে যায়। নিলয় পিস্তলটা আবারও কোমরে গুঁজে নিল। নিয়ার ফর্সা মুখটা রাগের চোটে লাল হয়ে আছে। নিলয় মুচকি হাসে। তারপর চিপসের প্যাকেট নিহার দিকে বাড়িয়ে বলে, ও বউ, তুমি যতই আমাকে এড়িয়ে চলো, ইগনোর করো, ভালো তো তুমি আমাকেই বাসবে। নাও, তোমার জন্য এগুলো এনেছি। ভয় নেই, বিষ মিশিয়ে আনিনি কিন্তু। নিলয় কথাগুলো বলে হাসলো। নেহা চুপচাপ চিপসের প্যাকেট হাতে নেয়। নিলয় ফুচকাগুলো নেহার দিকে বাড়িয়ে দেয়। নেহা সেগুলোও হাতে নিল। এরপর নেহার জন্য আনা ফুলগুলো নেহার দিকে বাড়াতেই নেহা সেগুলোও হাতে নিল। নিলয় চেয়ে আছে নেহার দিকে। নেহা প্যাকেট খুলে চিপস বের করলো। তারপর ফুচকাগুলো বের করে একসাথে রাখলো। বললাম না আমাকে তুমি ভালোবাসবে। তুই কি করে ভাবলি তোর এত সস্তা জিনিসের জন্য তোকে ভালোবাসবো, বা আমাকে ভালোবাসতে তুই বাধ্য করবি? ভালোবাসা নিবি না? ভালোবাসা নিবি? তোর প্রতি কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। কখনো ভালোবাসা তৈরি হবে না, বুঝেছিস? কারণ তুই একটা মাস্তান গ্যাংস্টার, আমার ভাইকে মেরে পঙ্গু বানিয়েছিস। নেহা কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর সব কিছু ফ্লোরে ছুঁড়ে মারে সে। ফুলগুলো পায়ের জুতার নিচে দিয়ে পিষতে থাকে নেহা। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নেহার দিকে। নেহা বলতে থাকে, কি ভাবছিস এসব করে তোর প্রতি ভালোবাসা তৈরি হবে? ভালোবাসা নিবি না? দাঁড়া, তোর ভালোবাসা আমি বের করছি। নেহা রান্নাঘরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যে হিটারে খুব বেশি গরম পানি করে আনেও। নীলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় শুধু চেয়ে থাকে নেহার দিকে। নেহা বলতে শুরু করে, ভালোবাসা পেতে চাস? কি রে বল, কথা বলিস না কেন? আমার ভালোবাসা নিবি? নে আমার ভালোবাসা। নেহা কথাটা বলে। নিলয়ের বাম হাত ধরল অনেক গরম পানি। নিলয়ের বাম হাত হিটার জগের পানির ভিতরে চেপে ধরে নেহা। নিলয় একটু কেঁপে ওঠে, তবে মুখে হাসি নিয়ে নেহার মুখের দিকে তাকিয়ে থাকে নিলয়। নেহা হিটারের প্লাগ কারেন্টের সাথে লাগিয়ে দেয়। পানি আরও গরম হতে থাকে। গরম পানিতে নেহা নিলয়ের হাত শক্ত করে চেপে ধরে রাখে। নিলয় চিৎকার করে না। নেহা বিরক্ত হয়ে হাত ছেড়ে দেয়। 2 মিনিট এভাবে হাত ধরে রেখেও নিলয় একবারও বলে না নেহাকে হাত ছেড়ে দিতে। নেহা বিরক্তি হয়ে ফ্লোরে পানির গরমে হিটারটা ছুঁড়ে মেরে নিলয়কে বলে, সমস্যাটা কি তোর? আমি তোকে থানায় ধরে নিয়ে গেলে তোর মধ্যে কোনো ভয় থাকে না। আমি তোকে বিশ্বাস নিয়ে কষ্ট দিলেও আফসোস থাকে না। আমি তোকে কষ্ট দিলে তুই হাসিস। তোর হাত গরম পানিতে 2-3 মিনিট রেখে দিলাম, কিন্তু তোর মধ্যে কষ্টের কোনো চিহ্ন নেই। চিৎকার করে বললি না হাত ছেড়ে দিতে। কি সমস্যা তোর, আমাকে বল, কি সমস্যা? কি চাস তুই? তোকে রাগাতে, কষ্ট দিতে এসে আমি নিজেই রেগে যাই, বিরক্ত হয়ে যাই। কি চাস বল, কি চাস? কেন এমন করিস? তোমাকে চাই। আমাকে চেয়েছিলে নিজের কাছে রেখে কষ্ট দিতে, অথচ এখন তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ।
আরও পাবে, আমাকে চাইবে তুমি। কষ্ট পেতে পেতে একটা সময় তুমিই ভালোবেসে ফেলবে। ওহ আল্লাহ, তোকে কেন বিয়ে করেছিলাম? নিলয় আর কিছু বলল না, হাসতে থাকে নিহার দিকে তাকিয়ে। নিলয় সেখান থেকে উঠে চলে আসে। নিহা বিরক্ত নিয়ে নিলয়ের চলে যাওয়া দেখতে থাকে। নিলয় ছাদে আসলো, এসে ছাদ অ্যালোভেরা গাছ দেখতে পায়। সেখান থেকে ডাল ভেঙে নিয়ে পুরো হাতে সবখানে লাগাতে থাকে। প্রচণ্ড জ্বালা করছে হাত। নিলয় কেঁদে ফেলেছে, কিন্তু মুখে একটা চাপা হাসি নিলয়ের। নিলয় অ্যালোভেরা লাগাতে থাকে। অর্কদের মেডিসিন আনতে বলে ফোন করে। ওদিকে নিহা নিজের রুমে আসে। প্রচণ্ড রাগ লাগছে ওর, কি করবে বুঝতে পারছে না। নিলয়কে কষ্ট দিতে গিয়ে সে বিরক্ত হয়, নিজেই রেগে গিয়ে কষ্ট পেতে থাকে। জিশান আসে নিহার রুমে, নিহাকে বলে, নিলয়কে এত সহজে তুই কিছুই করতে পারবি না। নিলয় নিজেকে কষ্টের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। তোকে সেদিনই বলেছিলাম নেহা, নিলয়কে মেরে ফেলতে, তুই শুনলি না। এখন বল কি করবি? নিলয়কে আমি মারবো। নিহার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে রাকেশের কল। নিহা জলদি রিসিভ করে। রাকেশ বলে, ম্যাম, আপনি বলেছিলেন রাজের লোকের উপর বা রাজের উপরে নজর রাখতে। শহরে নতুন একটা কিলার এসেছে, ওর নাম শুভ্র। রাজে নিয়ে এসেছে। ইনফরমেশন অনুসারে শুভ্র নীলকে মারতেই এসেছে। এতটুকু? না ম্যাম, রাজের সাথে আদনান স্যার মানে আপনার বাবাকে কোথাও যেতে দেখলাম। জানি না কোথায় যাচ্ছে, তবে মনে হচ্ছে আদনান স্যারকে তুলে নিয়ে যাচ্ছে। গাড়ির নাম্বার কত? রাস্তায় সব সিসিটিভি চেক করো, আমি আসছি। নিহা ফোন কেটে দেয়। জিশান প্রশ্ন করে, কি হয়েছে? বাবা যে কত মাস্তানদের সাথে ওঠা বসা করতে পারে খেয়ে জানে। রাজের সাথে বাবা কোথায় যেন গেল। আচ্ছা দেখ কোথায় গেছে। বাবা কেন যেমন করে গ্যাংস্টারটাকে বাড়িতে এনে রেখেছে, এটা কোনো কথা? আমি আসছি। নেহা বের হয়। ফারাদ, তমাল আর জীবন আসে মাস্টারের বাড়িতে। বাড়িটা প্রায় ভাঙাচোরা, পাঁচিলগুলো ভেঙে পড়ে আছে। টিন শেডের একটা বাড়ি। ফারাদ উঠানে গিয়ে মাস্টারমশাইকে ডাক দেয়। ওই চাওয়ালা, বেরিয়ে আয়। কোথায় তুই, পালাইতিস নাকি? একটা মেয়ে বেরিয়ে আসে। মেয়েটাকে দেখে ফারাদ, তমাল আর জীবন তো হাঁ হয়ে আছে। মেয়েটা দেখতে এতটাই সুন্দর যে ওদের চোখের পলক পড়ছে না। যেমন দেখতে তেমনি শরীরের গঠনও। চুলগুলো বেশ সুন্দর, তবে মুখে হাতে পায়ে লাল দাগ পড়ে আছে। মনে হচ্ছে কে যেন তাকে মেরেছে। চোখে একটা বিষাদের চিহ্ন। মেয়েটা হলো মাস্টারমশাইয়ের মেয়ে, তার নাম রূপা। রূপা ফারাদের দেখে বলল, কে আপনারা? কাকে চাই? চেয়েছিলাম তোর বাবাকে, কিন্তু এখন তো আর ওনাকে চাই, তোকেই চাই। রূপা ভ্রু কুঁচকে তাকায়। ফারাদ রূপার দিকে তাকিয়ে থাকে। সুন্দর চেহারার মেয়েটাকে দেখে ফারাদ আর তার বন্ধুরা একদমই চোখ সরাতে পারে না। রূপা বলে, বাবাকে খুঁজছেন? তোমার বাবাকে তো খুঁজেছিলাম মামনি, কিন্তু তোমাকে পেয়ে তোমার বাবাকে আর কি দরকার বলো? এমন করে কথা বলছেন কেন? কারা আপনারা? এখানে কি করেন? মামনি, তোমাকে দেখে তো আমার মন পুড়ে লাফার মতো পুড়ে গেছে। আসো, জড়িয়ে ধরি, আমাকে ঠান্ডা করো। রূপা এগিয়ে আসে। ফারাদের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। ফারাদ চর খেয়ে মুচকি হাসে। ফারাদের ভিতরে পশুত্ব জেগে উঠেছে। সে রূপার দিকে এগিয়ে আসে। রূপাকে ধরে হ্যাচকা টান দিয়ে বুকের সাথে চেপে ধরে। তারপর রূপার চুলে হাত ঢুকিয়ে বলে, আমার পুরাই আগুন দেয়, এটাকে তো আমার চাই চাই। তাহলে দেরি কেন, চল নিয়ে যাই, তারপর একসাথে না হয় খাবো। না না, আগে আমি। আমাকে ছাড় বলছি। কে তোরা? বাবা, আমাকে বাঁচাও। কই তুমি? রূপা জোরে চিৎকার শুনে মাস্টারমশাই বের হয়ে আসলো। অসুস্থ শরীর নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ রূপা চিৎকারে ঘুম ভেঙে যায়। দৌড়ে বাহিরে আসেন তিনি। এসে গতদিনের সেই ছেলেদের দেখতে পায়। তোরা এসেছিস কেন? ছাড় আমার মেয়েকে। আরে চাচা যে, চাচা কি জিনিস বানিয়েছো আপনি! উফ, দেখেই তো মাথা কাজ করে না। আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, 3-4 দিন পর ফেরত পাঠিয়ে দেবো। জানোয়ার, ছাড় আমাকে। বাবা, আমাকে নিয়ে যাও। ওরা অনেক বাজে কথা বলছে। ছাড় বলছি আমার মেয়েকে। মাস্টারমশাই এগিয়ে আসে। ফারাদের গালে একটা চড় দেয়। ফারাদ রূপাকে ছেড়ে দিয়ে রূপার হাত ধরলো। তারপর মাস্টারমশাইয়ের বুকে একটা লাথি দেয়। উনি ছিটকে গিয়ে পড়ে। কপাল গিয়ে লাগে ইটের উপরে। কপাল ফেটে রক্ত বের হতে শুরু করে। তবুও উনি ওঠার চেষ্টা করে, কিন্তু তমাল আর জীবন এসে লোকটাকে মারতে শুরু করলো। রূপা নিজেকে ছাড়িয়ে ওর বাবার কাছে যায়। তমালদেরকে ধাক্কা দিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে রূপা। ফারাদ এগিয়ে আসে সেখানে। রূপার গা থেকে ওড়নাটা খুলে নিয়ে নাকে দিয়ে গন্ধ শুকলো।
কি মেয়ে গন্ধ, আমার তো এটাকেই চাই। ওই বুড়োটারে ধরে মার, আমি মেয়েটারে নিয়ে যাচ্ছি, হাতমরা করে আসবি। আমার বাবাকে মেরো না, ওনাকে ছেড়ে দাও, আমার বাবা মরে যাবে। ওই মামুন, এত চিৎকার করলে হবে? চলে আসো আমার সাথে, তোমার নরম গায়ে গরম নিঃশ্বাস পেলে তোমাকে চেখে দেখতে চাই। তোমরা কারা? এভাবে টানা হেঁচড়া করছো কেন? একটা মহিলা কথাটা বলল। সবাই সেদিকে তাকায়। মহিলাটা বুড়োর বয়সের প্রায় কাছাকাছি, মানে মাস্টারমশাই থেকে প্রায় 8 বছরের ছোট হবে। মহিলাটা হলো সারদি বেগম। সারদি রূপার সৎ মা। সারদিকে দেখিয়ে বলে, আরে আবার ওই মালটা কোথা থেকে আসলো? দূর, একটু শান্তি নেই। তোমরা কেন শুধু শুধু মেয়েটারে নিয়ে যাবে? কি করবে তার সাথে? মেয়েটা তো দেখতে জোস, ওর সাথে একটু সময় কাটাবো, 4-5 দিন থাকবে, আবার রেগে যাব। এই বুড়োটা তো বুঝছে না। 5 দিন অনেক সময়। 5 দিনের জন্য 50,000 দিতে হবে। আমিও সৎ মা হই। মা, তুমি আমাকে ওদের কাছে বেচে দিচ্ছ? তুমি কেমন মা? চুপ কর। তোর বাপরা যখন আমি বিয়ে করি তখন তোর বাপের অনেক কিছুই ছিল, এখন কিছুই নেই। শুধু শুধু ক্যান পরে আসি, ঠিকমতো খাওয়াতে পারে না তোর বাপ। দেখো, তোমরা করে নিয়ে যা ইচ্ছা করো, কিন্তু 50,000 টাকা দিয়ে তবেই যেতে হবে। আরে বাহ, এরকমই তো একজন দরকার। এ তো দেখি আমাদের থেকেই বেশি কোত্তা কামিনে। সারদি, তুমি এটা করতে পারো না। সে আমাদের মেয়ে হয়, সৎমা তুমি, মা তো নাকি? তোমার ভেতরে একটু খারাপ লাগা আসছে না? আরে চুপ কর। কিসের খারাপ লাগা? ওই মেয়ে আমার না, আমি ঠিকভাবে খেতে পারলে হবে। ওই তোমরা দেরি করছো কেন? বড়লোক ঘরের ছেলেপুলে তোমরা। এই ফকিন্নির মেয়েকে পছন্দ হয়েছে, শুধু শুধু তো নিয়ে যেতে দেব না। টাকা দাও, তারপর নিয়ে যাও। সারদি, তুমি এত খারাপ আমি জানতাম না। আমার সাথে খারাপ আচরণ করো, কিন্তু তোমার ভেতরে কি একটু মনুষ্যত্ব নেই? এই চুপ, অনেক হয়েছে ফ্যামিলি ড্রামা। তোমার গাড়ি থেকে টাকা নিয়ে ওই মহিলার মুখে ছুঁড়ে মার, তারপর এখান থেকে মেয়েটাকে নিয়ে চলে যাব। জলদি করে ভাই। টাকার কি দরকার, এমনিতেই নিয়ে যায়। না, টাকা দিয়ে নিয়ে যাওয়া মানে মাল আমার। যা জলদি কর। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। ও পড়াশোনায় অনেক ভালো, সে অনেক বড় হতে চায়। এমনটা তোমরা করো না। ওদের কথা ফারহাদেরা শোনে না। তমাল এগিয়ে যায় গাড়ির দিকে। ঠিক তখনই একটা ছেলে এসে তমালের সামনে দাঁড়ায়। তমাল বলে, আব্বে তুই কে রে? এখানে কি করছিস? সেদিনও কাজের মধ্যে একটা ছেলে ঝামেলা করলো, আজকেও ধুর। কিরে তোরা এখানে? আমার অর্ক, তোরা আমাকে চিনবি না, তবে আমি তোদেরকে চিনি। অর্ক কথাটা বলে মুচকি এসে তমালের দিকে তাকায়। ফরাদ পিছনে না দেখে চিৎকার করে বলে, কি রে তোমার, দেরি কেন করছিস? জলদি কর না, দেরি হচ্ছে তো। তোমাল কিছুই করবে না। আরে ভাই, কে রে এটা? পাড়ার দেখ তো ঝামেলা করছে রে। সবাই ঘুরে তাকায় সেদিকে। তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়ানো। অর্ক সবার দিকে তাকায়। সে এগিয়ে আসে বাড়ির ভিতর। মাস্টারমশাইয়ের কাছে এসে তাকে মাটি থেকে টেনে তুলে এক জায়গাতে বসায়। তারপর টিস্যু বের করে রক্ত মুছে দেয় তার। রূপাকে ইশারা করে মাস্টারমশাইয়ের পাশে বসে থাকতে। রূপা এসে তার বাবার পাশে বসলো। হঠাৎ চিৎকার করে বলে, ওই বুড়া এই মালটা কে রে? তোর মেয়ের পুরাতন কাস্টমার ওই মহিলা। এটাকে আগে কি এটার কাছ থেকে মাল খেয়েছিস নাকি? ওই ঠিকভাবে কথা বল। এখানে তোর মতো জানোয়ারের মতো কেউ নেই, সবাই মানুষ। শালা হারামি, কে তুই? এখানে কি চাই? চিনিস তুই আমাকে? আরে ভাই, এই চেনাচেনির ডায়লগ তো অনেক পুরনো। চল রাস্তায় গিয়ে কথা বলি, শুধু শুধু এখানে ঝামেলা করে লাভ নেই। দেখ শালা, ওই মেয়েটাকে আমার ভালো লেগেছে। এইটারে না নিয়ে আমি চাবো না। খেতে পড়ে এখান থেকে, না হলে তোর অবস্থা কী করবো বুঝতেই পারছিস না। কিন্তু কথা শুনলে ভালো লাগে রে, কিন্তু তুই তো জানোয়ার। ওই কে তুই? এখানে কেন এসেছিস? ঝামেলা করবি না বাড়িতে, যা বলছি। ওরা ওই মেয়ের জন্য 50,000 দিতে চেয়েছে, রাজি হয়েছি। তুই মাঝখানে এসে একদমই ঝামেলা করবি না। আরে আন্টি, মাত্র 50,000 টাকা, অপেক্ষা করেন, 1 লাখ পাবেন। 1 লাখ? আমি রাজি। অর্ক মুচকি হাসে। ফরাদের দিকে এগিয়ে যায়। জীবন অর্ককে মারার জন্য দৌড়ে আসতেই অর্ক কোমর থেকে পিস্তল বের করে জীবনের বুকে গুলি করে। ভয়ে আটকে উঠে সেখানে থাকা সবাই। জীবন ছিটকে গিয়ে পড়ল দূরে। অর্ক ফরাদের দিকে পিস্তল ধরতেই ফরাদ ভয়ে কাঁপতে থাকে। অর্ক বলে, তোকে এখানে মারতে পারি, কিন্তু তোর বাবা হারুন সাহেব তোর লাশটাও খুঁজে পাবে না। তাই তিনি যেন তোর লাশটা খুঁজে পায়, বা বলতে পারিস তোর মৃত্যুটা যেন তিনি নিজের চোখের সামনে দেখতে পারে, সেজন্য তোকে ছেড়ে দিচ্ছি।
যে কামড়ানো কুকুর হয় তাকে মারলে কেউ গালি দিবে না, বরং তালি দিয়ে বলবে ভালো করেছিস, তোদের মধ্যে একটা কুকুরকে মারলাম। এরপর তোকে কে মারবে সেটা তুই নিজের চোখে দেখিস। যা, কেটে পড় এখান থেকে। ফারাদ আর তমাল দৌড়ে মাস্টারমশাইয়ের বাড়ি থেকে চলে যায়। অর্ক এগিয়ে যায় সারদি বেগমের কাছে। অর্কের হাতে তখনও পিস্তল। অর্ক তার পিস্তল দিয়ে কপাল চুলকাতে চুলকাতে বলে, টাকা লাগবে? ভাবতেই অবাক লাগে। শুনেছি মায়েরা নাকি কখনো খারাপ হয় না। শুনেছি মা শব্দের ভেতরে একটা বিশেষ অনুভূতি লুকিয়ে আছে। সব প্রশান্তির নামই হলো মা। মা নিজের হোক বা অন্যের, মা কখনো খারাপ হতে পারে না। আর আপনি হলেন মা নামের কলঙ্ক। আপনাকে মা হিসেবে মানায় না। সৎ মা হোক বা নিজের মায়ের মনে সন্তানের প্রতি একটা ভালোবাসা থাকেই, যেটা আপনার ভেতরে নেই। নিজেকে মায়ের জায়গাতে বসিয়ে ওদেরকে ভালোবাসতে শিখুন। সম্মান, শ্রদ্ধা আর বেঁচে থাকার মানে বুঝতে পারবেন। রূপা অর্কের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কি সুন্দর করে কথা বলে, চুলগুলো এলোমেলো, তবে বেশ সাবলীল বাচনভঙ্গি। অর্ক মাস্টারমশাইয়ের কাছে আসে, তাকে 10,000 টাকা দিয়ে বলে, আপাতত চিকিৎসা করাবেন। এটা আমার থেকে আপনার জন্য সম্মানের খরচ। যদি দান না নিতে চান, ধার দিলাম, যখন ইচ্ছে শোধ করবেন। কিন্তু টাকা যেন ওই মহিলার কাছে না যায়। আমি কালকে আসবো খোঁজ নিতে। অর্ক আর দাঁড়ানো না, সেখান থেকে চলে আসে। শুভ্র মাহিকে নিয়ে রাজের কাছে আসলো। রাজ মাহির দিকে তাকিয়ে আছে। রাজ শুভ্রকে বলল, এটাকে কোথায় পেয়েছিস? কে এটা? আন্ডারওয়ার্ল্ডের একজন শিকারী। আমি তো চিনি না। কিন্তু আমি চিনি, সে নীলয়কে মারতে চায়, এজন্য ও সাথে করে নিয়ে এসেছি। নিলয়কে মারতে চাই? নিলয়ের এত শত্রু আছে জানতাম না তো। তা তুমি কেন নিলয়কে মারতে চাও? কারণ নিলয় থাক না ভাই, নীলয়কে সে মারতে চায়, মানে সে আমাদের দলের লোক। নীলয়কে খালি দেখে দাও, আমরা ওকে মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আদনান সাহেব এখন আমার কাছে আছে, সবাই রেডি থাকবে। শুভ্র মাহিকে নিয়ে চলে যায়। রাজ আরিফকে ডাকে। আরিফ আসে রাজের সামনে। ওই মেয়ের উপরে নজর রাখ। হুট করে একদিনে সুটের সাথে মেয়েটার পরিচয়। নিলয়কেও সে মারতে চায়, বিষয়টা দেখতে হবে, খোঁজ নে। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বের করে ফেলেছি। আর শোন, শুভ্রকে একা আমার কাছে পাঠিয়ে দিবি। ওরে আমার দরকার আছে। খুব তাড়াতাড়ি আমেরিকার মাফিয়া দেশে আসবে। আচ্ছা ভাই। আরিফ চলে যায় রাজের সাথে কথা বলে। রাজ সোফাতে বসে সিগারেট টানছে। রাজের মাথায় নতুন একটা প্ল্যান ঘুরছে। রাজ নতুন একটা গেম খেলতে চায়। নিহা থানাতে আসলো। রাকেশ, সাবি, জিশান আর শিমুল এসে নিহার সামনে দাঁড়ালো। নিহা বলে, আমার বাবা কি রাজের সাথে গিয়েছে? হ্যাঁ, আমি নিজেই দেখেছি। আমি বুঝি না বাবা কেন আন্ডারওয়ার্ল্ডের লোকেদের সাথে ঘোরে। সে কি চায়? সে কি আদৌ জানে না তার মেয়ে পুলিশ অফিসার? কেন তিনি এমন করেন? জানি না ম্যাম, তবে রাজ হলো আসলেই মেইন হারামি। নিলয় যা যা বলেছে তার সবটাই সত্যি। ডেভিড জনসন বলে ইন্টারপোলে একটি মাফিয়া আছে, তার ছবিও কালেক্ট করেছি। ইন্টারপোল পুলিশের মাধ্যমে জানতে পারি সে একজন ড্রাগস বিজনেস করে, তবে তার সবচাইতে বড় বিজনেস হলো নারী পাচার। আর ডেভিড টার্গেট করে এশিয়ার গরিব দেশগুলোকে, কারণ সে ভালো করেই জানে গরিব দেশে দারিদ্রতার পরিমাণ বেশি। আর সেই সুযোগে কাজের ফাঁদ পাতে ডেভিড। ওর হয়ে প্রতিটা দেশে একটা সংস্থান কাজ করে, যেটা শিক্ষিতদের বেশে নারীদেরকে উদ্বুদ্ধ করে দেশের বাহিরে কাজের জন্য পাঠানোর। আর গরিব ঘরের মেয়েরা, বিশেষ করে সুন্দরী মেয়েরা যদি এই ফাঁদে পা দেয়, তারা দেশের বাহিরে পাঠানোর নাম করে বড় বড় ক্যান্টিনের ভেতরে পুরো ডেভিডের কাছে পাঠায়। আর ডেভিড ওদেরকে দিয়ে পতিতালয়ের বিজনেস করে, কারণ বিভিন্ন দেশে এশিয়ার মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এসব দেশের মেয়েদের চাহিদা রয়েছে। আর এইসব দেশের ভিতরে একজন গ্যাংস্টারকে ডেভিড প্রচুর টাকা দেয়, যে মূলত সব কিছু দেখাশোনার ঠিক মতো মাল ডেলিভারি দিয়ে থাকে। আর এই কাজটাই করে এদেশ থেকে রাজ। আমাদের কাছে যখন নিলয়ের কেসটা আসলো, তখন এই সন্দেহের ওপর ভিত্তি করে নিলয়ের ওপরে ওয়ারেন্ট আসে। কিন্তু মূলত নিলয়ের কারণে রাজ তেমন সুবিধা করতে পারত না। নিলয় হলো বড় গ্যাংস্টার। যতটা ধারণা করা হচ্ছে, নিলয়কে ডেভিড কিনতে চেয়েছিল, মানে রাজের জায়গাতে নিলয়কে চেয়েছিল, কিন্তু নিলয় তা করেনি। ফলে রাজ ডেভিডের হয়ে কাজ করে। আর রাজের সাথে আপনার বাবাও আছে। সাব্বির এক নাগারে কথাগুলো বলল। নিহা সহ সেখানে উপস্থিত থাকা সব পুলিশেরা মনোযোগ দিয়ে শুনছে। নিহা বুঝতে পারছে না কি করবে এখন। সে তার বাবাকে ধরবে নাকি নিলয়কে নাকি রাজকে। পুলিশদের নিয়ে সে আরও আলোচনা চালাতে থাকে।
রাজের সাথে আদনান সাহেব এসেছে। আদনান কেন এসেছে? কারণ রাজ তাকে বলেছে নেহাকে তুলে নিয়ে গেছে ওর লোক। আর আদনান জানে রাজ কেন মেয়েদের তুলে নিয়ে যায়, পাচার করার জন্যই তুলে নিয়ে যায়। এই জন্য নেহাকে বাঁচাতে রাজের সাথে চলে এসেছে আদনান। কিন্তু আদনান সাহেবকে রাজ একটা বিরাট বড় গোডাউনের ভিতরে আনে, যেখানে রাজের সাথে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হারুন সাহেবও আছে, সাথে আছে পারাত, তমাল, আরও অনেক। একটা চেয়ার দেখতে পায় আদনান। রাজ তাকে বসতে বলে। আদনান চেয়ারে বসতে বলে, আমার মেয়ে কোথায়? রিল্যাক্স মিস্টার আদনান, আপনার মেয়েকে দরকার। নিজেই ফোন করুন, নিজেই খোঁজ নিন সে কোথায়। আদনান সাহেব ফোন বের করে। নেহার নাম্বারে কল দেয় সে। রিং হয়, নেহা রিসিভ করে। মা, তুই কোথায়? আমি তো থানাতে। কেন, কি হয়েছে? তুই ঠিক? মুরাদ গিয়ে ফোনটা কেড়ে নেয়, তারপর ফ্লোরে ছুঁড়ে মারে। আদনান সাহেব রাজের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। রাজ হাসতে থাকে। রাজ ইশারা করতে তিনজন ছেলে এসে আদনানের হাত পা বেঁধে দেয় চেয়ারের সাথে। তারপর আদনান সাহেবকে বলে, শখ খেলি নাকি? রাজ, হারুন, তোমরা এসব কি করছো? আমাকে এভাবে ট্র্যাপ করে ধরে আনলে কেন? শুনলাম তুই নাকি আকাশকে মারতে চাস। না, তাকে কেন মারবো? আমিও তো জাতীয় পার্টির লোক। শালা চুপ কর। এই তোর লোকেদের ডাক, কি যেন নাম, নিলয় না? ডাক ওকে। আরে রিল্যাক্স স্যার। শোন আদনান, এখানে তোকে এনেছি তোকে মারার জন্য। এখন নিলয়কে ডাকবি তুই, আর তারপর তোর মেয়েকে আমরা ডাকবো। গেমটা পরেই বুঝতে পারবি। আদনান সাহেব বুঝতে পারে না কি হতে যাচ্ছে। নিলয়কে মারার জন্য তাকে তুলে এনেছে, নাকি তাকেই মারার জন্য তুলে এনেছে? সে কি নিলয়কে ডাকবে নাকি নেহাকে ডাকবে? আদনান সাহেব রিল্যাক্স হয়। এখানে উত্তেজিত হওয়া যাবে না। আদনান সাহেব বলে, রাজ, জীবনে চলার পথে আমাদের থামতে হয়। নিজেকে যতই চলমান রাখা হয় না কেন, কোথাও না কোথাও একবার আমাদের সবাইকে থামতে হবে। আর তখনই জীবনে আসে একটা অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণাতে মানুষ হারিয়ে যায়। আমি ভাবছি তোর জীবনে এই যন্ত্রণাটা না জানি খুব দ্রুত এসে পড়ে। কারণ নিলয়কে ডাকলে বুঝতেই পারছিস কি হতে পারে। নিলয়কে আমি চিনি। সে একটা অমানুষ, পাগলাটে জানোয়ার। তাকে মারাটা কি সহজ ভেবেছিস? পারবি না রে। আদনান সাহেব, আপনি সময় নষ্ট করছেন। তবে আমি এখান থেকে যাচ্ছি। হারুন স্যার আর ওর ছেলেরাই নিলয়কে মারবে। রাজ কথাটা বলে উঠে দাঁড়ায়। রাজ সেখান থেকে চলে যায়, বাহিরে আসে, শুভ্রকে কল করে। শুভ্র ফোন রিসিভ করে। রাজ বলে, একা আছো তুমি? হ্যাঁ স্যার। তাহলে জলদি আসো গোডাউনে। নিলয় আসবে এখনই, আর তাকে পিছন থেকে মারবে। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, একা আসবে কিন্তু। রাজ ফোন কেটে দেয়। শুভ্র নিলয়কে মারবে আর রাজ আদনানকে মারবে। এটাই রাজের প্ল্যান। থানার মধ্যে পাইচারি করছে নেহা। কি করবে বুঝতে পারছে না। আদনান সাহেবের কথা শুনে ওর সন্দেহ হয়। কণ্ঠ একটা চাপা ভয় ছিল। আর কথা শেষ না হতেই আদনান ফোন কেটে দেয়, যেটা কখনো হয়নি। নেহার কথা শেষ না করে আদনান কখনো ফোন কাটেনি। তাহলে কি আদনানকে প্ল্যান করে তুলে নিয়ে যাওয়া হয়েছে? নেহা তার পুলিশ টিমকে এখনই ডাকে। কয়েক সেকেন্ডের ভিতরে সব পুলিশেরা একসাথে এসে জড়ো হয় নেহার সামনে। নেহা বলে, আমার সন্দেহ বাবাকে রাজ তুলে নিয়ে গেছে, কারণ বাবা কোনো কারণ ছাড়া আমাকে ফোন করেছে, কিন্তু বলার আগেই বাবার ফোন কাটা, তারপর সুইচ অফ। বলা সব কিছু সন্দেহ লাগছিল। তাহলে কি করবেন এখন? তুমি না দেখেছিলে বাবা রাজের সাথে গিয়েছে? নিশ্চয়ই রাজ বাবাকে কিছু একটা বলেছে, আর যেই কারণে রাজের গাড়িতে বাবা গিয়েছে। তাহলে চলেন আমরা সেখানে যাই। সাব্বির, বাবার নাম্বারে লাস্ট লোকেশন কোথায় দেখিয়েছিল? খোঁজ নাও এক্ষুনি। শহরের মাঝখানে একটা পুড়ে দেওয়া গোডাউনের লোকেশন ছিল। ও, চলো তাহলে সেখানে। ওরা একসাথে বের হয়। তারপর হারুন আদনানের কাছে ফোন দেয়। আদনানের এক হাত খুলে দেওয়া হয়েছে। সেখানে দুজন ছেলে প্রবেশ করে। পারাদ আর তমাল আসে সেখানে। পারাদ এসে হারুনের কাছে এসে বলে, বাবা, ওই শালা নিলয় কোথায়? আমি জানি আমার বন্ধুর জীবনকে নিলয়ের লোক মেরেছে। আমি নিলয়কে মারবো। নিলয়কে এনে দাও এক্ষুনি। সে কোথায় বলো? আরে ঠান্ডা হ। নিলয়কে আনার জন্য তো ওই মালটাকে তুলে নিয়ে এসছি। এর দ্বারা নিলয় এখানে আসবে। কিন্তু এটা তো এমপি আদনান সাহেব। এটার সাথে নিলয় কি সম্পর্ক? নিলয় কি এমপির ছেলে? সে কি জানে তার বাবা
তুলে আনা হয়েছে। নিলয় যেই হোক না কেন মাল রেডি আছে না। নিলয় আসলে এই মেশিনে সব কয়টা গুলি নিলয়ের বুকে ঢুকিয়ে দেব। সে জানে না আমি কি করতে পারি। আদনান সাহেব মুচকি হাসতে থাকে। বাচ্চারা জানেই না নিলয়কে। আদনানের হাসি দেখে হারুন বলে, কিরে তুই হাসছিস কেন? স্যার, কিছু মানুষের জীবনটা হলো ওই পোকার মতো। যখন সে বের হয় সে তার মৃত্যু নিয়ে আগমনের বার্তা দেয়। ওই পোকা বের হয় আর মৃত্যু বলে আমি এসেছি। মানে তুই পোকার গল্প কেন করছিস? স্যার, সময় হলেই বুঝবেন ওই পোকার গল্প শোনালাম কেন। দিন ফোনটা, নিলয়কে কল করি। আদনান সাহেব হাত বাড়ায়। হারুন ফোনটা এগিয়ে দেয়। লক খোলা ছিল। আদনান নাম্বার পাঠিয়ে নিলয়কে কল দেয়। নিলয় রিসিভ করে। আদনান সাহেব বলে, নিলয়, শহরের মাঝে যে পোড়া গোডাউন আছে সেখানে আমাকে তুলে এনেছে যাচিপাটির সাধারণ সম্পাদক হারুন সাহেব। আদনান ফোন কেটে হারুনের দিকে ফোনটা বাড়িয়ে দেয়। হারুন ফোনটা নিয়েই বলে, কি ব্যাপার, তাকে আসতে বললি না কেন? আমি বুঝি না মানুষ এত বোকা কেন হয়। যখন মানুষ মরতে চায় ঠিক তখনই তারা উত্তেজিত হয়ে পড়ে, মাথা কাজ করা ছেড়ে দেয়। হারুন সাহেব সৃষ্টিকর্তার জিকির করতে থাকেন। শুনেছি মৃত্যুর সময় আল্লাহর জিকিরে কাজ হয় না, কারণ আল্লাহ আগে বহুত সময় দিয়ে থাকে তার নামে জপ করার জন্য। কিন্তু মানুষেরা বোকার মতো শেষ সময় এসে জিকির শুরু করে। কিন্তু সৃষ্টিকর্তা তো বোকা নয় হারুন সাহেব, যিনি মানুষ সৃষ্টি করতে পারেন। আর তিনি কি মানুষের চালাকি বুঝবেন না? তবুও মাফ করার মালিক তিনিই জানেন কোন সময় মানুষের জিকির প্রিয় হয়ে যায়। তবুও বললাম জিকির করুন, মৃত্যু আসছে খুব দ্রুত। আরে শালা, তুই তো দেখি বেশি কথা বলিস। তোকে তো আগে মারবো আমি। পারতাম, তাকে মারার আগে নিলয়কে আসতে দে, না হলে বেচারা নিলয়ের আশাটা না দেখে মরলে আফসোস করবে। আদনান সাহেব শব্দ ছাড়া হাসলো। আদনান সাহেব জানে নিলয় আসবে, কিন্তু অন্যরা জানে না নিলয় আসবে এখানে কি হবে। রাজ পাইচারি করছে। শুভ্র আসে তার সামনে। শুভ্রর হাতে পিস্তল। শুভ্র এসে রাজকে বলে, নিলয় কোথায়? সে আসেনি এখনো, তবে এসে যাবে দ্রুত। শালা ভয় পেয়েছে। নিলয়কে কখনো দেখেছো? না। তাহলে কিভাবে বলো নিলয় ভয় পায় না? নিলয়কে তুমি চিনো না তো, অপেক্ষা করো। ঠিক আছে, আমি আকাশকে কল করব, তাকে এখানে ডাকবো। আজকেই সব খেলা শেষ হবে ওদের। এরপর আমি হব প্রধানমন্ত্রী আর তোমাকে বানাবো আন্ডারওয়ার্ল্ডের কিং। ও তাহলে এই হলো আপনার প্ল্যান। গেমটা ভালো লাগছে আমার। ওরা দুজন আড়ালে অপেক্ষা করে। রাজ আকাশকে কল করবে, ঠিক তখনই একটা গাড়ি এসে থামে সেখানে। গাড়ি থেকে একসাথে নিহারা নামলো। নেহা, সাব্বি, রাকিব, শিমুল আর রাকেশ নামলো। ওরা পাঁচজন গোডাউন এরিয়াতে আসে। রাজ নেহাকে দেখেই ফোনটা কেটে পকেটে রাখে। শুভ্রকে বলে, পুলিশ? এখানে পুলিশ কেন এসেছে? এই ঠিকানা পুলিশ কিভাবে জানলো? ওয়েট, পুলিশ ভিতরে প্রবেশ করুক আপনার লোকেরা কথায়। আমার লোকেরা সবাই আদনান সাহেবকে ঘিরে রেখেছে, সবাই দূরে তাদের পজিশনে আছে। তাহলে অপেক্ষা করুন। নেহারা পিস্তল হাতে ভিতরে আসে। নেহা দেখতে পায় ওর বাবাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। নেহা চিৎকার করে ডাক দেয়, বাবা, এরা কারা? সবাই ঘুরে থাকায় দরজার দিকে। পাঁচজন পুলিশ এসেছে এখানে। পুলিশদের দেখেই হারুন অবাক হয়। হারুনের দিকে তাকায় নেহা। হারুন বলে, আরে থাম, ওই কে আসছিস? এই 5টা পুলিশের হাত পা মুখ বেঁধে ফেলে রাখ এখানে। সাথে সাথে কতগুলো ছেলে আসে নেহাদের পিছনে। নেহা এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই হারুন গুলি করে আদনানের পাশে। হারুন গুলি চালিয়ে পিস্তলের আগায় ফু দিয়ে নেহাকে বলে, কি ভাবছিস গুলিটা মিস হলো? না রে, গুলি মিস হয়নি। বোঝালাম বেশি লাফালাফি করলে তোর বাবাকে মেরে ফেলবো, তাই চুপ করে থাকবি। এই বেঁধে ফেল সবগুলোকে, আর হাত থেকে পিস্তলগুলো নিয়ে আমার কাছে আন। আমার বাবার কিছু হলে তোকে আমি এনকাউন্টার করব, দেখিস। হারুন হাসতে থাকে। রাজ আর শুভ্র দূর থেকে সবকিছু দেখছে। হারুন তো বেশারামি। শুভ্রের কথায় রাজ হাসে। রাজ বলে, দেখতে থাকো কি হতে যাচ্ছে। বেশ কিছু সময় পার হয়। গোডাউনের দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পায় সবাই। দরজার দিকে তাকাতেই দেখে নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে ফারাদ এগিয়ে যেতে থাকে। হারুন তাকে বাধা দেয়। নিলয় মুখে মাস্ক পরে শীষ বাজাতে বাজাতে ভিতরে প্রবেশ করে। নিহারা ফ্লোরে পড়ে আছে। হাত পা বেঁধে ঠোঁটে টিপ লাগিয়ে বেঁধে রাখা হয়েছে ওদেরকে। নিলয়ের দিকে ওরা তাকায়। নিলয় একা এসেছে ভাবতেই নিহারা অবাক হলো। নিলয় এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসলো। তারপর হারুনের দিকে তাকিয়ে বলে, এই ছেলেটা তাহলে তোরই ছেলে? হ্যাঁ, আর সে তোকে মারবে। শুভ্র, এখনই নিলয়কে গুলি করো।
কিন্তু কাকে গুলি করব? আরে ওই যে পিছন ঘুরে যে বসেছে তাকে গুলি করো, সেই নিলয়। আমি তার মুখ না দেখে গুলি করব? এটা তো হবে না। জঙ্গলের শের যখন শিকার করে তখন সে সামনে থেকে ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর, আর খেকসের পিছন থেকে চুপি চুপি এসে রাজার শিকার করা খাবারে ভাগ বসায়। আমি খেকশেল হতে আসিনি, আমি এসেছি গ্যাংস্টার জগতের রাজা হতে। আর একজন রাজা কখনো কাপুরুষের মতো পেছন থেকে অন্য কোনো রাজাকে মারতে পারে না। রাজ ভুরু কুচকে তাকায় শুভ্রের দিকে। শুভ্রর ভিতরে এই গ্যাংস্টার জগতে রাজা হয় তীব্র ক্ষুধা দেখে ভয় পায়। রাজ কিছু বলল না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয়দের দেখতে থাকে ওরা। নিলয় আদনান সাহেবের দিকে তাকায়। আদনান সাহেব মুচকি হাসলো। নিলয় বলে, এত চেনা জগৎ, সকল স্মৃতি পাংক্তিমালা, সবই রয়ে যায় অদেখা, সবই আবছা কাছের ঝাপসা আলোর মায়া, অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা, আপন চিন্তার রহস্যময় আয়নাতে নিজেকে আরো বেশি রহস্যময় মনে হয়, হিংস্র মনে হয়। সেই হিংস্রতা বড্ড ভয়ঙ্কর। নিলয়, তোর জন্য আমার সব কিছু নষ্ট হয়েছে। ওই বুড়ো লোকটারে মেয়েটাকে তুলে আনতে পারিনি, আমি তোকে মেরে ফেলবো। হারুন সাহেব, আদনান সাহেবকে ছেড়ে দেন। আমি তো এসে গেছি, তাকে রেখে কি হবে? হাহা, এত সহজে যদি মগের ডাল পাকা ফলটা পারা যেত তাহলে ডাল ভেঙে নিচে পড়ার ভয় থাকতো না। হারুন, ডাল ভাঙার ভয় করি না আমি। তোর দিকে চারপাশ থেকে অস্ত্র নিয়ে তাক করে আছে, বেশি চালাকি করবি না নিলয়। হ্যালো এভরিওয়ান, তোমরা তোমাদের পরিবারের চিন্তা করো। নিলয় যখন একা আসে তখন মৃত্যু নিয়ে আসে, হয় নিজে মরে নয়তো মারে। তোমাদের পরিবারের খাবার জোগানের মালিক তুমি নিজে, তাই নিজে মরলে তোমাদের পরিবারের কি হবে? আর বড় কথা, এখানে থাকা সবাই আমার হয়ে কাজ করো। কাজ শেষ হলে ডাবল টাকা নিয়ে জীবিত বাড়ি ফিরতে পারবে। ভাবার জন্য 2 মিনিট আর মায়ার জন্য 1 মিনিট সময় দিলাম। লেটস গো টু ফর গেমস। নিলয় কথাগুলো বলে উঠে দাঁড়ালো। ঠিক তখনই ফারাদ নিলয়ের দিকে গুলি চালায়। নিলয় সেটা আগে থেকেই বুঝতে পারে, কারণ নিলয়ের নজরে ছিল ফারাদের হাতের দিকে। ফারাদের হাত কাঁপছিল। নিলয় বুঝে যায় ফারাদ অতটা অস্ত্র চালাতে পারদর্শী নয়। নিলয় সরে যায়। নিলয় কোমর থেকে পিস্তল বের করে তমালকে গুলি করে। ঠিক তখনই কতগুলো গুলি চলার শব্দ। গোডাউনের চারপাশে থাকা সবগুলো ছেলেরা একসাথে চিৎকার করে ওঠে। বুঝে যায় সবাই নিলয়ের লোক এই গোডাউনের চারপাশে সবার পিছনে দাঁড়িয়ে অস্ত্র তাক করে রেখেছিল। শুভ্র রাজের দিকে তাকায়। শুভ্র হাসতে থাকে। রাজ অবাক হয়। নিলয়কে মারা এত সহজ চান্স রাজ কখনো পায়নি। কিন্তু শুভ্র কেন নিলয়কে মারছে না? রাজ নিলয়কে মারছে না, তার কারণ আছে একটা। তাই রাজ শুভ্রকে নিয়েই নিলয়কে মারতে চেয়েছে। শুভ্র দেরি করছে দেখে রাজ নিলয়কে মারার জন্য পিস্তল বের করে। শুভ্র সেটা দেখেই রাজের হাত ধরে। শুভ্র বলে, আমি মারবো নিলয়কে। শুভ্র ভিতরে আসে। নিলয় গুলি করে ফারাদের দিকে। তখনই হারুন ঝাঁপিয়ে পড়ে নিলয়ের গুলির সামনে। হারুন সেখানেই মারা যায়। হারুন বলে, ফারাদ, এখান থেকে চলে যা, নিলয়ের লোক চারপাশে আসে, তোকে নিলয় মেরে ফেলবে, চলে যা বলছি। আমি নিলয়কে মারবো। কথা শোন, নিলয় অনেক ডেঞ্জারাস, কিন্তু যা বলছি। ফারাদ পালিয়ে চলে যায় সেখান থেকে। নিলয় হাসতে থাকে। ফারাদের দিকে গুলি করতে যাবে, ঠিক তখনই একটা গুলি এসে লাগে নিলয়ের হাতে। নিলয় ঘুরিয়ে সামনে তাকায়। নিলয়কে গুলিটা শুভ্র করেছে। শুভ্রর পিছনে রাজ দাঁড়িয়ে আছে। নিলয় নিজেকে সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকালো। শুভ্র বলে, আমি চাইলে পেছন থেকে তোর পিঠে গুলি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমার পিছন থেকে তোকে মারার কোনো ইচ্ছে নেই, আমি তোকে সামনে থেকে মারতে চাই। আর শুভ্র যাকে মারে তার চেহারাতে ভর ছাপ না দেখলে শান্তি আসে না রে। মুখের থেকে মাস্ক খোল। শুভ্র, কি করছিস? মার নিলয়কে, এক্ষুনি গুলি কর, নিলয়কে সুযোগ দিস না। আব্বে চুপ, কি ভাবছিস? হ্যাঁ, আমি এখানে তোর চামচামের জন্য এসেছি না রে রাজ। আমি এখানে গ্যাংস্টার কিং হতে এসেছি। আমি আমার অস্তিত্ব জানানো দিতে এসেছি। এখানে এসে জেনেছি নিলয় হলো গ্যাংস্টার কিং। নিলয়কে তো আমি মারবই, কিন্তু এভাবে নয়, মুখের উপর থেকে মাস্ক ছাড়া বলছি। শুভ্র, তুই ভুল করছিস, তোকে নিলয় মেরে ফেলবে, তুই সুযোগ পাবি না। আরে ইয়ার, তুই বেশি কথা বলিস, আর একটা কথা বলে তোকে মেরে ফেলবো বলে দিলাম। শুভ্র রাজকে কথাটা বলল। রাজ চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয়ের মুখের উপর হাত দেয়। মুখ থেকে আস্তে ধীরে মাস্কটা খুলে সামনের শুভ্রের দিকে তাকালো। তখনই নিলয় তার মুখের উপর থেকে মাস্ক সরালো। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় মাস্ক সরিয়ে সবার দিকে তাকালো। রাজ শুভ্রের কাছে আসে। শুভ্রের কাছে এসে রাজ বলে, নিলয়কে তো এইবার দেখলে, শ্যুট করো নিলয়কে, মারো নিলয়কে,
ওর কপাল সোজা গুলি করো এখনই। রাজ শুভ্রকে ফোর্স করতে থাকে, কিন্তু শুভ্র নিলয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় কোনো কথা বলছে না। রাজ শুভ্রর হাত থেকে পিস্তলটা নিতে যাবে, ঠিক তখনই শুভ্র ধপ করে হাঁটু ভাঁজ করে বসে পড়ল ফ্লোরে। তারপর মাথা নিচু করে হাত জোড়া করে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। শুভ্রের এমন আচরণে রাজ অবাক হয়ে গেল। সাথে সেখানে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে শুভ্রের দিকে। কি হচ্ছে রাজ বুঝতে পারে না। শুভ্রকে রাজ চিৎকার করে বলে, এই শুভ্র, কি সমস্যা তোর? হ্যাঁ, তোকে আমি নিলয়কে মারার জন্য এখানে এনেছি, আর তুই কিনা নিলয়ের সামনে এভাবে বসেছিস? কি সমস্যা তোর? এই ওঠ, মার নিলয়কে। রাজের কথা শুভ্রের উপরে কোনো প্রভাব পড়েনি। রাজ অস্থির হয়ে যায়। সবাইকে অবাক করে দিয়ে শুভ্র বলে, ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি জানি না যে তুমি এখানে আসো। তুমি এখানে আসো আমি জানলে আমি কখনোই এই শহরে আসতাম না। আমি এই শহর ছেড়ে চলে যাব ভাই, আমাকে প্লিজ মাফ করে দাও। শুভ্রের কথা শুনে রাজ চোখ বড় বড় করে তাকায়। শুভ্র তাহলে নিলয়কে আগে থেকেই জানে? রাজ একবার শুভ্রর দিকে তাকায়, আর একবার নিলয়ের দিকে তাকায়। রাজ জোর দিয়ে শুভ্রকে বলে, এই শুভ্র, কি করছিস তুই? তুই না বলেছিলি এখানে গ্যাংস্টার কিং হতে এসেছিস? তাহলে কেন এমন হাত জোর করে ওর সামনে বসে আছিস? কি সমস্যা তোর? নিলয়কে মার, আর প্রমাণ করে দে তুই এ শহরের একজন গ্যাংস্টার। মার এক্ষুনি। রাজ ভাই, তুমি এখান থেকে চলে যাও। আমি যেহেতু তোমার টাকায় চলেছি, তাই আমি চাই না তোমাকে মারি। যা বলছি। কি বলছিস এসব? কি হয়েছে তোর? নিলয়কে মার শুভ্র। আমি নীলকে মারতে পারবো না। কেন পারবি না? কারণ শুভ্র থামলো। শুভ্রের চোখের পলক পড়ছে না, চোখে ভয় আর পানি টলমল করছে। অর্ক, শিয়াম আর মাসুম আসে। শুভ্রকে দেখেই অর্ক বলে, শুভ্র, তুই এখানে? হ্যাঁ শুভ্র, তুই এখানে কি করছিস? শুভ্র কথা বলছে না, নিলয়ের দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে, আমি নীলকে মারতে পারবো না, কারণ নীলই আমার ভাই। এক মায়ের পালিত 2 সন্তান। আমি ছোট, সে বড়। ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা যখন কথা বলতে শিখেছি তখনই একজনকে মা ডেকেছি, তাই সে হলো আমার ভাই। আমি তাকে মারতে পারবো না। শুভ্রের কথা শুনে রাজ যেন কথা হারিয়ে ফেলেছে। রাজ আর দাঁড়ানো না সেখানে। নিলয় এগিয়ে আসে, শুভ্রের সাথে কোনো কথা বলে না। আদনান সাহেবের বাঁধন খুলে দেয়, তারপর নেহার কাছে আসে। নেহার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে অর্কদের বলে, অর্ক, চলে আয়। নিলয় শুভ্রের কাছে এসে নিলয়ের হাতে থাকা পিস্তলটা ফেলে দেয় শুভ্রের কাছে। তারপর সেখান থেকে নিলয় চলে যায়। আদনান সাহেব নেহার কাছে আসে। নেহার হাত ধরে গোডাউন থেকে বের হয়ে আসলো। শুভ্র নিলয়ের পিস্তলের দিকে তাকিয়ে আছে। কাঁপা কাঁপা হাতে শুভ্র নিলয়ের পিস্তলটা হাতে তুলে নেয়, কিন্তু পিস্তলটা অনেকটা হালকা লাগছে। শুভ্র ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো গুলি বের হয় না। সে এমো চেক করে দেখে সেখানে কোনো এমো কার্ডই নেই। দূরে গুলি ভর্তি এমো কার্ড পড়ে আছে। শুভ্র মুচকি হাসলো, চোখ বন্ধ করে নিলয়ের কথা ভাবতে থাকে। নিলয় শুভ্রের হাত ধরেছে। নিলয় শুভ্রকে বলছে, ভাই, তোকে কখনো আমি মারবো না। তুই আমাকে মারলেও আমি তোকে মারবো না। শুভ্র চোখ খোলে। নিলয় চাইলে শুভ্রকে এখানে মারতে পারত। শুভ্র যখন নিলয়ের হাতে গুলি করে, নিলয় ঘুরে পিছনে তাকায়। শুভ্রকে দেখেই সে তার পিস্তল থেকে বুলেটগুলো বের করে ফেলে দেয়। খালি পিস্তল হাতে নিলয় দাঁড়িয়ে থাকে। শুভ্র সেটা বুঝতে পেরে জোরে জোরে হাসতে থাকে। ওর চারপাশে কেউ নেই। সে একা লাশের গোডাউনে লাশের পাশে বসে আছে। কি করবে বুঝতে পারছে না সে। নিলয় গাড়ি চালাচ্ছে। পিছনের সিটে আদনান সাহেব বসা, আর নিলয়ের পাশের সিটে নেহা। দামি মার্সিডিজ গাড়িটা আদনান সাহেবের। নিলয়ের হাত থেকে রক্ত পড়তে পড়তে জমাট বেঁধে গিয়েছে। এখন কোনো রক্ত বের হচ্ছে না। সবাই চুপচাপ বসে আছে। নিলয় গাড়ি চালিয়ে একটা বিলের মাঝে আসলো। বিলের মাঝখান দিয়ে সরু একটা রাস্তা। নিলয়ের পছন্দের জায়গা এটা। আকাশে বিরাট বড় চাঁদ উঠেছে। নিলয় গাড়ি থেকে নেমে সামনে আসলো। গাড়ির সাথে হেলান দিয়ে পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেটে আগুন জ্বালিয়ে টানতে যাবে, তখনই নেহার সামনে এসে দাঁড়ায়। এতক্ষণে নেহার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। নিলয় নীরবতা ভেঙে বলল, জায়গাটা আমার অনেক পছন্দের। যখন বেশি মন খারাপ হয় তখন এখানে আসি। চারপাশে তাকিয়ে দেখো, পানি আর পানি। 90 ডিগ্রি বাঁকা তাকিয়ে দেখো, আকাশে চাঁদ উকি দিচ্ছে। সেই চাঁদ সোজা পানির উপর এসে পড়েছে। রাস্তা হওয়াতে চাঁদটা 2 পাশের বিলের পানিতে দেখা যাচ্ছে। একসাথে 3টা চাঁদ দেখার সৌভাগ্য সবার হয় না। আর সৌভাগ্য জিনিসটা হলো একটা লুডো খেলার চালের গুটির মতো।
2বার 6 পড়লে সেটা সৌভাগ্য, কিন্তু পরপর 3বার 6 পড়লে সেটার কোনো মূল্য নেই। মাঝে মাঝে মনে হয় প্রতিটা মানুষের জীবন একটা কুকুরের জীবনের চাইতেও মূল্যহীন। মধ্যবিত্তরা সারা জীবন দুমুঠো ভালো খাবার খাবে কি করে সেটা ভেবে দৌড়ে বেড়ায়, আর উচ্চবিত্তরা সেই ভাবনা থেকে বের হয়ে 1000 টাকার বেশ্যা নিয়ে শুয়ে থাকে। বেশ্যারা মরে গেলেও তাদের দেখার কেউ নেই, অথচ এরাও বড় লোকদের প্রতি রাতের বিলাসিতার খাবার হয়ে যায়। খাবার সেটা তো বিরাট মূল্যবান। মাংস খেয়ে রাস্তায় হাড় ফেলে দিলেও রাস্তার কুকুরগুলো সেই হাড্ডিগুলো এসে খেয়ে যায়, কিন্তু একজন মধ্যবিত্ত মানুষ মরলে হাহাকার করে না কেউ, বরং বলে যাক একজন মরছে, বেশ ভালো হয়েছে, অন্তত একজনের খাবারের পরিমাণটা তো কমলো। মানুষ বড্ড বিচিত্র। মানুষ সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি হলেও আমরা নিজেরাই সেই সৃষ্টিকে দূষিত করে ফেলেছি। সৃষ্টিকর্তাও জেনে ফেলেছে মানুষ আর মানুষ নেই, তারা পশুর মতো হয়ে গেছে, নির্দয়, হিংস্র আর অমানবিক। নেহা এই প্রথমবার নিলয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। নেহা বুঝতে পারে নিলয় মস্তান হলেও বেশ জ্ঞানী। নিলয় সবার থেকে একটু বেশি ভাবনা নিয়ে চলে। নেহা এসে নিলয়ের পাশে বসলো। নিলয় নেহার দিকে তাকিয়ে মুচকি হাসে। নেহা জোরে একটা শ্বাস নিয়ে বলল, নিলয়, তোমার সাথে হয়তো আমি কখনো ভালো করে কথা বলিনি, কিন্তু এবার বলছি, প্লিজ পুলিশের কাছে নিজেকে স্যালেন্ডার করে দাও, তাহলে আমি সুপারিশ করব তোমার সাজা কমিয়ে দেওয়ার জন্য। নিলয় নেহার কথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে। সিগারেটে কতগুলো টান দিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চাঁদের দিকে তাকায়, খুব ধীর গতিতে বলে, নিলয় যখন বলেছে এই শহরটাকে মাস্তানিদের আঁতরঘর বানাবে, তখন সৃষ্টিকর্তা ছাড়া কেউ নিলয়ের বাধা হতে পারবে না। তুমি আমার ইগো হার্ট করেছো, আমার ইমোশনকে নষ্ট করেছো। নিলয় যখন কথা দেয় সেটা নিলয় রাগ নয়, জেদ। আর নিলয় জিদ করে একবার যা বলে তা করেই ছাড়ে। তোমার মাইন্ড গেম আমাকে থামাতে পারবে না। নিলয়, ভালোভাবে বললাম, শুনলে না, অনেক পস্তাতে হবে তোমাকে। পস্তানোর ভয় দেখাও আমাকে, যে এখন থেকে বহু বছর আগেই পচে গেছে। আমার মন পচে প্রতি রাতে বিষাক্ত বিকৃত গন্ধ ছড়ায়, যেই গন্ধ ছোট থেকে শুকতে শুকতে আমার পুরো শরীরটাই বিষাক্ত হয়ে গেছে। নেহা কিছু বলে না। নিলয়ের কথা মানে বুঝতে পারে না নেহা। একটা কালো দামি বাইক আসে নিলয়ের সামনে। নিলয় নেহার সামনে এসে দাঁড়ালো। নিলয় নেহার হাত ধরে গাড়ি থেকে নিচে নামে, তারপর নেহার ঠোঁটে চুমু দিয়ে বলে, আমি যেমন পচে গেছি তোমাকেও পচিয়ে ছাড়বো। আল্লাহর কালিমা সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমার বউ। বর পচলে বউ পচবে না তা কি হয় বলো? গুড নাইট। নিলয় সেখান থেকে চলে আসে। নেহা নিলয় চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদনান আসে নেহার পাশে। নেহা আদনানকে প্রশ্ন করে, বাবা সত্যি করে বলো তো, নিলয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? কেন একজন এমপি হয়ে একজন গ্যাংস্টারের সাথে সম্পর্ক রাখবে তুমি? ছেলেটা অনেক ভালো রে, ওকে তুই যদি ভিতর থেকে চিনিস তাহলে তুই নিলয়ের প্রেমে পড়ে যাবি। আমি ছেলেটাকে চিনি। এত বড় গ্যাংস্টারের সাথে তোমার পরিচয় কিভাবে? অনেক রাত হয়ে যাচ্ছে, চল বাড়িতে যাই। আদনান সাহেব গাড়িতে এসে বসলো। নেহা বিরক্ত নিয়ে জোরে একটা শ্বাস নিল। চাঁদের দিকে তাকায়। আসলে 3টা চাঁদ উঠেছে যেন। পাশাপাশি দুটো বিলে একটা চাঁদ যেন পানিতে এসে পড়েছে। নেহা সেটার দিকে বেশ কিছু সময় ধরে তাকিয়ে থাকে। তারপর গাড়িতে এসে বসলো সে। আকাশ ড্রিঙ্কস করছে। রাজ বসে আছে সামনে। আকাশ কোনো কথা বলছে না। রাজের নীরবতা দেখে আকাশ বলল, আমি যে তোমার পিছনে এত টাকা খরচ করলাম কেন জানো? নিলয়কে মারার জন্য। কিন্তু নিলয় তো মরলো না, বরং তুমি সব কিছু হারিয়ে এসেছো। নিলয়কে আমার চাই। নিলয় যদি আমার থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে সব শেষ। বিদেশি বসের কাছে আমাদের সব হারাতে হবে, কারণ একমাত্র নিলয়ই পারে পুরো সিস্টেম তছনছ করে দিতে। স্যার, নিলয়ের এত পাওয়ার কেন, যা আমরা কেন পারি না? তোমার পরিবার আছে? হ্যাঁ আছে। নিলয়ের নেই। সে জানেই না বেশ্যার ছেলে নাকি কোন বৈধ মায়ের ছেলে। ওর হারানোর কিছুই নেই। আর নিলয়ের এটাই হলো পাওয়ার। সে যদি কখনো মিশনে যায়, সে সব কিছু প্ল্যান করেই যায়। তার মানে নিলয়ের কোনো পিছু টান নেই? হ্যাঁ, নেই। রাত হাসতে থাকে। আকাশ রাজের হাসির দিকে তাকিয়ে থাকে। রাজ কি পাগল হয়ে গেছে? আকাশ বেশ কৌতূহল হয়ে রাজকে প্রশ্ন করলো, তুমি হাসো কেন? স্যার, নিলয়েরও পিছু টান আছে। আছে? কে সে? শুভ্র, যে ছেলেটাকে নিয়ে এসেছি নিলয়কে মারার জন্য, সেই হলো নিলয়ের ছোট ভাই।
যদিও নিলয়ের সাথে শুভ্রের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু নিলয়ের চোখে দেখেছি শুভ্রের জন্য মায়া। এই মায়াতে তাকে কাত করব বস। তাই নাকি? তাহলে তো এবার আমাকে খেলতেই হবে সবটা। নিলয়ের সাথে নাকি আদনানের মেয়ের বিয়ে হয়েছে। বাহ বাহ বাহ, নেহাকে অফিসে ডাকতে হবে একদিন, তারপর নেহার দ্বারা নিলয়কে ধরতে হবে। খেলা তো পুরো জমে উঠেছে রাজ, শুধু বল বুঝে ব্যাট করতে হবে, তাহলেই ছক্কা মারা যাবে। আপনার মতো আপনি কাজ করেন। সামনে ইলেকশন রাজ, এবার কিন্তু বিরোধীরা রাস্তায় নামবে। আমি কারো রাস্তায় না দেখতে চাই। এর মধ্যেই নিলয়কে আমার সামনে দেখতে চাই। স্যার, নিলয়ের আগুন সহ্য করতে পারবেন না, ওর বহুত আগুন স্যার, পুড়ে যাবেন। আকাশ হাসতে থাকে। রাজ সেখান থেকে চলে যায়। রূপা তার বাবার মেডিসিন নিয়ে ফিরছে। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা ছেলে। রূপা চোখ ছুড়ে যায় সেই ছেলেটার দিকে। ছেলেটাকে সে চিনতে পারে। এই ছেলেটাই তো তাকে গত দুদিন ধরে ফারাদদের থেকে বাঁচিয়েছে। অর্ক সিগারেট খাচ্ছে। এখানে আশেপাশে বাসা নিয়েছে তারা। অর্কের দিকে রূপা এগিয়ে আসলো। রূপাকে সামনে দেখে অর্ক সিগারেট ফেলে দেয়। রূপা সিগারেটের দিকে তাকিয়ে আছে। অর্ক বলে, আরে আপনি, কোনো সমস্যা হয়েছে? আর কেউ কি কিছু বলেছে নাকি? জি না, আমাকে দেখে সিগারেট ফেললেন কেন? না মানে আসলে মেয়ে মানুষেরা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না তো তাই। বাব্বা, অনেক মেয়েদের চিনেন দেখছি। না সেটা না, আসলে আমার ধারণা আর কি। ও আচ্ছা, তাই সন্ধ্যায় কি করছেন এখানে? সামনেই তো বাড়ি, বাড়িতে যেতে পারতেন। সেদিন তো বলে আসলেন খোঁজ নেবেন, আর তো গেলেন না। অপেক্ষা করছিলেন নাকি? রূপা কিছু বলল না। সে হাঁটা ধরল। অর্ক পিছু পিছু হাঁটতে থাকে। 5 মিনিট হাঁটলেই রূপাদের বাড়ি। রূপা কিছুটা গিয়ে থেমে যায়। পিছনে ঘুরে তাকিয়ে দেখে অর্ক। রূপা ডাক দেয় অর্ককে। অর্ক দ্রুত রূপার পাশে আসলো। কি ব্যাপার, পিছু নিচ্ছেন কেন? না মানে ভাবলাম আঙ্কেলকে দেখে আসি। তাই নাকি? হ্যাঁ, ওনার সংসারের অবস্থা তো ভালো না, টাকা লাগতেও পারে। আমরা এতটা নিচু নই যে মানুষের টাকা নিব, বুঝেছেন? সরি, বিষয়টা ওভাবে বলিনি। আপনি কাজ করতে পারেন, পড়াশোনার পাশাপাশি কাজ করলেন। কাজ তো করতে চাই, কিন্তু যেখানে যাই সেখানেই ধর্ষণের ইঙ্গিত পাই, তাই আর যেতে পারি না। আপনি কি রান্না পারেন? সব পারি। আমার একটা রান্নার লোক লাগবে। আপনি যদি চান রান্না করে দিতে পারেন দিনে 2 বার। রূপা মুখ আলার করে মুচকি হাসলো। হাঁটা ধরলো আবার। অর্ক পাশে হাঁটতে হাঁটতে বলে, মাসে আপনাকে 20,000 দেব, চলবে? 20,000? কম হয়ে গেছে? আচ্ছা, যেটা চান পাবেন। না, ওইটাই ঠিক আছে। ঠিকানা দিয়ে যাবেন, রান্না করে আসব। ধন্যবাদ। কেন? না কিছু না, আসবেন সকালে আর দুপুরে। রূপা আর কিছু না বলে বাড়ির ভিতরে প্রবেশ করে। অর্ক খুশি হয়। সে নাচতে শুরু করলো। বেড়ার ফাঁক দিয়ে রূপা উকি মেরে দেখে অর্ক নাচছে। অর্কের নাচ দেখে রূপা খিলখিলিয়ে হাসতে থাকে। ঠিক তখনই পিছন থেকে সারদি বেগম এসে রূপার চুলের মুঠি চেপে ধরে বলে, বেশ্যামা, কোনো নাগরের সাথে দেখা করতে গিয়েছিলি? জানিস না সন্ধ্যায় আমার হাত পা টিপে দিতে হয়? কার লগে ছিলি বল? মা, লাগছে আমার, ছাড়ো না প্লিজ। তোরে আমি সেদিন 50,000-এ বিক্রি করে দিতে চেয়েছিলাম। কোথাকার কোন পোলা এসে সব নষ্ট করে দিল। তোরে আমি রেখে কি করব? ওই পাশের বাড়ির তন্নিকে দেখছিস না, ও কত টাকা কামাই করে? মা, তন্নি রাতে বাইরে যায়, বড়লোক মানুষদের সাথে সময় কাটিয়ে টাকা নিয়ে আসে। তোর চেহারাটা তো সুন্দর, তুই কেন বাড়িতে থাকিস? তন্নিরে বলে রাতে তোকে নিয়ে যাইতে বলবো। বেশি টাকা কামাবি বুঝলি, পোলাদের সাথে রাত কাটাবি। মা, বাজে কথা বন্ধ করো। আমি চাকরি পেয়েছি, আমার বাবাকে এখান থেকে নিয়ে যাব, ছাড়ো বলছি। রূপা সারদিকে ধাক্কা দেয়। সারদি বেগম রূপার চুল ছেড়ে দেয়। গালে কষে একটা চড় বসিয়ে দিয়ে বলে, কোন নাগরের সাথে কাম করতে যাবি? সেদিনের ওই ছেলের লগে যাবি নাকি? বলবি অল্প টাকা দিলে শুইব না, বেশি দিতে হইব। রূপার গালটা জ্বালা করতে থাকে। বেশ জোরেই চটটা মেরেছে সারদি। রূপা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে কিছু না বলে ভিতরে চলে যায়। নিলয় বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট, আরেক হাতে ব্যান্ডেজ করা। নিলয় কারো উপস্থিতি টের পায়। ঘুরে তাকিয়ে দেখে আদনান সাহেব এসে দাঁড়িয়েছে। আদনান সাহেবকে একবার দেখে চোখ সরিয়ে নেয় নিলয়।
আদনান সাহেব একটা সিগারেট জ্বালিয়ে নিলয়ের দিকে না তাকিয়ে বলে, নিলয়, তুমি কি জানো প্রেম ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষুধা চিরন্তন। বেঁচে থাকার ক্ষুধা মানুষের হৃদয় অনুভূতিকে ফিকে করে দেয়, আর প্রতিটা মানুষ ক্ষুধার জন্য জীবন সংগ্রামে বারবার নেমে পড়ে। কেউ ব্যর্থ হয়, কেউ বা সফলতা অর্জন করে। তোমার ব্যর্থতা আমি দেখিনি। জানি আদনান সাহেব, আর এই সফলতার জন্য প্রায় সব মানুষই স্বার্থের পেছনে ছোটে। স্বার্থ ছাড়া কেউ কখনো আপন হতে পারে না। কিন্তু আমার স্বার্থ কি? আমি কেন আপনার কাছে আছি বলেন তো? নিলয়ের কথা শুনে আদনান সাহেব হাসলো। দুজনে একসাথে সিগারেটের টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। আদনান সাহেবের হাসির কারণ বুঝতে পারে নিলয়। আদনান সাহেব নরম শ্বাস নিয়ে বলে, নিলয়, মনে আছে এখান থেকে 15 বছর আগে তোমার বয়স ছিল 12 বছর। ঠিক সে সময় থেকেই তো তুমি আমার সাথে আছো। আমি সে সময় ছোটখাটো বিজনেস করতাম। তোমাকে আমি পেয়েছি তোমার এই পালিত মায়ের মাধ্যমেই। তোমার পালিত মা তো আমার বাড়িতেই কাজ করতো। তুমি আসতে তোমার মায়ের সাথে থাকতে। একদিন তোমার মাকে কে যেন ছুরি দিয়ে আঘাত করে। তাকে বাঁচানোর জন্য তুমি এসেছিলে আমার কাছে টাকা চেয়েছিলে। আমার লোক তোমাকে চলে যেতে বলে। আমার মনে আছে সব। মানুষ কখনো স্মৃতি বলে না, আর স্মৃতিতে সবসময় অতীতের সাথেই জড়িত। অতীত আসে সময়ের তাড়নায়, আর এই সময়টাই মানুষকে পরিবর্তন করে, স্মৃতি থেকে দূরে রাখে, নতুন করে সাজাতে বাধ্য করে সবকিছু। এই সময় যেহেতু কারোর জন্য থেমে থাকে না, আমিও এখন থেমে থাকি না। সময় স্রোতার নিলয় কারোর জন্য অপেক্ষা করে না আদনান সাহেব। নিলয় আর কিছু না বলে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু আদনান সাহেব ডাক দেয় নিলয়কে। নিলয় থেমে যায়। আদনান সাহেব বলে, তোমার জন্য আমি এমপি হতে পেরেছি। আমার একটাই চাওয়া ছিল, সেটা হলো সিএম হব। আমার চাওয়াটা কি কখনো পূরণ হবে না নিলয়? হবে, খুব দ্রুত। নিলয় যেহেতু কথা দিয়েছে, তাহলে ধরে নেন কাজ হয়ে যাবে। সামনে ইলেকশন, এমপি পদের আসন 400-এর বেশি। ইলেকশনে যে দলই ভোট বেশি পেয়ে সংসদ সদস্য হোক না কেন, আপনি প্রধানমন্ত্রী হবেনই। সংবিধান মোতাবেক রাষ্ট্রপতি জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে মনোনীত করেন। রাষ্ট্রপতি মালেক সাহেব বেশ মজার মানুষ। নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করে। তাদের প্রধান হলো সাকিব সাহেব। সে বড্ড নিলয়কে ভয় পায় আদনান সাহেব। প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ অধিকারী দলের বা জোটবদ্ধ দলের প্রধান হয়ে থাকে। সংসদে সবাই ভোট আপনাকেই দেবে। কেন ভোট দেবে? তার দুটো কারণ আছে। একটা হলো সবার আস্থা অর্জন করা, আর একটা হলো ভয়। আপনি তো জানোয়ার গোছের লোক, আপনি আস্থা অর্জন করবেন কিভাবে? তবে আপনি চাইলে টাকা দিয়ে তাদের আস্থা অর্জন করবেন। আর বাকিটা হলো ভয়, সেটার জন্য তো আমি আছি। নিলয় সেখান থেকে চলে যায়। আদনান হাসতে থাকে। নিলয় না থাকলে সে আজ এমপি হতে পারতো না। তিনি চেয়ারে বসে মনের সুখে স্মোক করতে থাকে। নিলয় নেহার রুমে আসলো। জিসান আর নেহা বসে আছে। নিলয়কে দেখে জিসান চলে যেতে চাইলো। নিলয় এসে বলে, হ্যালো শালাবাবু, পাকি এখনো ব্যথা? আসলে পরপর দুটো গুলি করেছিলাম তো, এর জন্য পানি আর হাঁটতে পারেন না। যদি জানতাম আপনার একটা বোন আছে আর সে আমার বউ হতে পারে, তাহলে কি করতাম জানেন? আরও দুটো বেশি গুলি করতাম। নিলয়, তোর মুখটা বন্ধ কর। কি ভাবছিস হারুনের থেকে আমাদের বাঁচিয়েছিস বলে তোকে আমি বর হিসেবে কোলে করে নাচবো? কখনো না। আমি বলছি না তোকে কষ্ট দিয়ে মারবো, তোকে আমি মারবই। কিভাবে কষ্ট দেবে? ডিভোর্স দিয়ে? তাহলে তো তখন আমাকে কষ্ট দেওয়ার অধিকারও তোমার নেই। আর তুমি যে এখন আমাকে কষ্ট দিতে চাও, তার কারণ তুমি আমাকে ভালোবাসো, আর ভালোবাসো বলেই কষ্ট দিতে পারো। চুপ কর, তোকে আমি ডিভোর্স দেব না। তোকে আমি এভাবে বউ হয়ে সারা জীবন কষ্ট দেব। দেখে নিস, আমার থেকে তুই কষ্ট পেতে পেতে নিজেকে একদম শেষ করে দিতে চাইবি। সেদিন আমার হবে সবচাইতে আনন্দের দিন, যখন তুই আমার কাছে এসে বলবি, নেহা আর পারছি না, আর কষ্ট দিও না আমাকে, আমাকে মুক্তি দাও। সেই দিন আমি হাসবো, শব্দ করে হাসবো। নেহা, তুই আবারও ভুল করছিস। নিলয়ের মাইন্ড গেম তুই জানিস না। নিলয় তোকে ব্যবহার করবে, সে চায় না তুই তাকে ডিভোর্স দিস, কিন্তু তুই তো বলেই দিলি ডিভোর্স দিবি না তাকে। নিলয় কিন্তু অনেক চালাক, তুই বারবার ভুল করছিস ওর সামনে। শালাবাবু, আপনার বোন কিন্তু আমার বউ, তাকে ভালো বুদ্ধি দিতে পারেন না? জিসান চলে যায় রুম থেকে। নিলয় নেহার কাছে আসে। নেহার গালে হাত রাখে সে। নেহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, তবে রাগে যে নেহার পুরো
গাল লাল হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। নিলয় মুচকি হেসে বলে, নেহা, ঘুম পোকারা সবসময় খাবার পেলেও তারা কিন্তু বেঁচে থাকে না চিরদিন, তাদেরও শেষ আছে। আজ তুমি আমার উপর রেগে আছো, সেই রাগটাও বেশি দিন থাকবে না। এমন যেন না হয় যে তুমি আমার জন্য কাঁদছো। হয়তো সেদিন আমি মরে যেতেও পারি। তোমাকে যে আমি এত জ্বালাই, সেদিন দেখবা আর তোমাকে জ্বালানোর মতো কেউ থাকবে না। আমি নিলয় মরলেও তোমাকে কখনো বলবো না যে নেহা আমার কষ্ট হচ্ছে অনেক। তুমি জানো না তুমি কার বউ হয়েছো। শেষে না জানি তোমার অনেক আফসোস করতে হয়, নিজেকে সামলাতে পারবে না, আমি জানি। ছাড় আমাকে, সেটা কখনো হবে না। আমাকে ছুবি না তুই। তুই আমাকে স্পর্শ করলে আমার বমি আসে। আমার তোকে একটুও ভালো লাগে না। তখন বলেছিলি না ভালোবাসি বলেই কষ্ট দিতে পারি। তোকে আমি কখনো ভালোবাসিনি আর কখনো বাসবও না। এটা আমি মজা করে বলছি না। তোকে আমার সহ্যই হয় না। কেন বুঝিস না? আমার গাল, আমার হাতে হাত রাখলি, আমাকে স্পর্শ করলি, সেসব জায়গায় কেটে ফেলতে ইচ্ছে করে আমার। নেহা, যে জিদ তুমি ধরে রাখতেই পারবে না সেই জিদ তুমি কেন করো? কেটে ফেলতে ইচ্ছে করে আমার স্পর্শের জায়গা এতটা সোজা? তুই দেখতে চাস? নেহা টেবিলের কাছে আসে, ফল কাটা ছুরি হাতে নেয়। নিলয় কিছু বোঝার আগেই নেহা তার হাতে জোরে একটা টান দেয়, সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করছে। নেহা নিজের মুখেও জোরে একটা টান দিতে যাবে, ঠিক তখনই নিলয় এসে নেহাকে আটকায়। হাত থেকে ছুরিটা নিয়ে পুষে একটা ঠাস করে চড় বসিয়ে দেয় নেহার গালে। নেহা বিছানায় ছিটকে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। নিলয় নেহার কাছে আসে, বারবার নেহাকে ডাকতে থাকে, কিন্তু নেহার কোনো সাড়া শব্দ নেই। নিলয় চটজলদি ডাক্তারকে ফোন করে। শুভ্র বসে আছে, সামনে ওর পোষা 4টে কুকুর লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। শুভ্র বসে আছে একটা দোলনার উপরে, হাতে কাজ আর কলকি। দোলনাতে হেলান দিয়ে দোল খেতে খেতে শুভ্র স্ত্রীকে টান দিতে থাকে, আর ধোঁয়াগুলো মুখ উঁচু করে ছাড়তে থাকে উপরের দিকে। আধো আলোতে পুরো রুমটাতে সাদা ধোঁয়া ছড়িয়ে স্টিকের গন্ধ ছড়াতে থাকে। শুভ্র চোখ বন্ধ করে আছে। কারো আসার উপস্থিতি শুভ্র টের পায়। এই জায়গা হাতে গোনা 2জন মানুষই জানে, মাহি আর রাজ। রাজ এসেছে। শুভ্রর দিকে তাকিয়ে থাকে রাজ। শুভ্র তখনও চোখ বন্ধ করে আছে। রাজ বলে, আমি বুঝলাম না, নিলয় তোমার ভাই হলেও সে কিন্তু তোমার উপরে চলে গেছে। সারা দেশ বা এই আন্ডারওয়ার্ল্ডে যতগুলো মানুষ আছে তারা তোমাকে নয়, বরং নিলয়ের কথা জানে। নিলয়কে তারা ভয় পায়। শুধু এই দেশে নয়, আমেরিকা, স্পেন, ইংল্যান্ড, বড় বড় মাফিয়ারাও নিলয়কে জানে। ডেভিড জনসন তো নিলয়কে কেনার জন্য 100 কোটি টাকা অফার করেছিল, কিন্তু তোমার বলদ ভাই তো সেই টাকাটা নেয়নি। সে নিজের রাজত্ব গড়ে তুলেছে, অথচ সে তোমাকে কোনো সম্মান দেয়নি, আর সাথেও তোমাকে রাখেনি। শুভ্র চোখ মেলে তাকায়, দোলনা থামিয়ে সোজা হয়ে বসে, স্টিকের শেষ টান দিয়ে সেটা পাশের টেবিলে রেখে দেয়। ধোঁয়াগুলো গোল গোল আকারে ছেড়ে দিয়ে রাজের দিকে তাকায়। একটা মেয়ে এসে ড্রিঙ্কসের বোতল দিয়ে যায়। রাজ একটা চেয়ারে বসলো, বোতল থেকে গ্লাসে ড্রিঙ্কস ঢেলে রাজের দিকে বাড়িয়ে দিয়ে শুভ্র বলে, আমি জানি সে আমাকে কখনো তার সাথে রাখেনি। আমি নিলয়কে আগে থেকে জানি। নিলয় হলো আন্ডারওয়ার্ল্ড কিং। এই আন্ডারওয়ার্ল্ডে নিলয়ের নাম নিলয়, কিন্তু ওর আসল নাম নিলয় না, ওর নাম ছিল অরহান। আমরা তাকে অরহান নামে জানি। আমি যখন আন্ডারওয়ার্ল্ডে এসেছিলাম তখন নিলয়ের নাম শুনেছি। আমি জানতাম না এই নিলয়ই আমার ভাই অরহান। ও এই ব্যাপার। কিন্তু নাম যাই হোক, নিলয় কিন্তু চাইলে তোমাকে মাফিয়া বানাতে পারতো, সবার উপর রাখতে পারতো। সে কিন্তু এটা করেনি। তুমি নিলয়ের থেকেও কম কিছু না। নিলয় না থাকলে ওর জায়গাতে একমাত্র তুমিই বসার যোগ্যতা রাখো। ডেভিড জনসন আসবে, তোমার সাথে ইন্ডাস্ট্রিও করাবো, বলবো এটাই হলো গ্যাংস্টার লিডার। কত স্বপ্ন ছিল যে নিলয়কে সরিয়ে তোমাকে বসাবো, কিন্তু সেটা আর হলো না। নিলয়কে কেউ মারতে পারবে না। নিলয় কখনো আমাদের শান্তিতে থাকতে দেবে না। আসলে নিলয় হলো আসল গ্যাংস্টার। নিলয়কে মারার মতো একটা আসল মানুষ এখনো জন্ম নেয়নি। আমাদের নিলয়ের সামনে চুরি করে বসে থাকা উচিত। শাট আপ! কে বলেছে জন্ম নেয়নি? আমি আছি। আমি নিলয়কে মারব। সে আমার পালিত ভাই। আমরা জানি না আমাদের বাবা মাকে। বুঝ হওয়ার পর থেকে একজনকে মা রেখেছি আমরা 2জন, কিন্তু সেই মা আমাদের রাস্তায় কুড়িয়ে নিজের কাছে রেখেছিল।
কিন্তু সেই মা মরে যায়। তারপর থেকে আর দুজনের দেখা নেই। নীলয়কে আমি মারবো। আমি নীলয়কে মেরে হয়ে যাব আন্ডারওয়ার্ল্ড কিং, গ্যাংস্টার লিডার। শুভ্রের কথা শুনে রাজ মুচকি মুচকি হাসতে থাকে। রাজের প্ল্যান সাকসেস। সে তো এটাই চেয়েছিল, শুভ্রকে এত সহজে নিজের দলে পাবে বা নিলয়কে মারতে ব্যস্ত করতে পারবে। রাজ ভাবেইনি। মনে মনে শুভ্রকে রাজ বলে, বোকা ছেলেরে, নিলয়ের আসনটা পেতে আমি আমার পরিবারকেও মেরে ফেলেছি, আর এত সহজে আমি তোকে গ্যাংস্টার লিডার হতে দেব? এই রাজ সব কিছু করতে পারে তার স্বার্থের জন্য। রাজ চোখ বন্ধ করে তার পরিবারের কথা ভাবে। আকাশ স্যার যখন বলেছিল নিলয়ের সবচাইতে বড় পাওয়ার হলো নিলয়ের কোনো পরিবার নেই, নিলয়ের কোনো দুর্বলতা নেই। রাজ বুঝে যায় এই আন্ডারওয়ার্ল্ডের নেতা হতে হলে প্রথম শর্ত কোনো পরিবার থাকা যাবে না, কোনো পিছুটান থাকা যাবে না। সেজন্য রাজ বাড়িতে আসে। রাজের একটা ছোট ছেলে আর 18 বছরের একটা মেয়ে আর সুন্দরী একটা বউ আছে। রাজ খাবার টেবিলে বসেছে, পিছনে ওর লোকজন দাঁড়ালো। রাজের স্ত্রী খেয়া বলে, কি ব্যাপার ইতির বাবা, তুমি আজ বাড়ির ভিতরে তোমার লোকজন নিয়ে ঢুকলে যে? এমনি। কি হয়েছে, মন খারাপ তোমার? আমি কি তোমার মাথা টিপে দেব? চুপচাপ খেতে বসো। কি হয়েছে বাবা? আজকে তুমি অনেক গম্ভীর হয়ে কথা বলছো যে? কখনো তো এইভাবে কথা বলো না। কিছু হয়েছে তোমার? বাবা, তোমাকে আমি বলেছিলাম একটা সাইকেল আনতে, তুমি অনেক পচা, আনো না কিছু। কি হলো, কথা বলো না কেন? অন্যদিন তো অনেক হেসে হেসে গল্প করো বাচ্চাদের সাথে, আজকে একদম মুখ গম্ভীর করে বসে আছো যে? তোমার কি অনেক খারাপ লাগছে? শরীর ঠিক আছে? তোমাকে এত বলে রাজনীতি ছেড়ে দাও, ছোট বিজনেস করে বাচ্চাদের সাথে থাকো। আমাকে তো কোথাও ঘুরতে নিয়ে যাও না, খালি ব্যস্ততা। আমার তো ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরি, কাছে পাই না তোমাকে, কষ্ট হয় না আমার? রাজের স্ত্রী খেয়ার কথা শুনে রাজ চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নেয়। রাজের হাত কাঁপছে, প্লেটে হাত দিয়ে রেখেছে। এখনো রাজ কিছুই মুখে দেয়নি। রাজ মাথা নিচু করেছিল। রাজ মাথা নিচু করে ইমনের দিকে তাকায়। ইমন তার বাবার শার্ট ধরে বসে আছে। রাজ তার মেয়ে ইতির দিকেও তাকালো। ইতির চেহারাটা একদম তার মায়ের মতো হয়েছে। খেয়ার মতোই সুন্দরী হয়েছে রাজের মেয়ে। ইতি তার বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে গালটা এগিয়ে দিয়ে রাজের গালে চুমু দিয়ে বলে, আমার ভালো বাবা। রাজের বুকটা কেমন কেঁপে উঠল, ধকধকানি বেড়ে গেছে। হার্টবিট পালসের শব্দ যেন রাজের কানে আসতে থাকে। খেয়ার দিকে তাকায় কাঁপা কাঁপা হাতে। খেয়া রাজের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাজের কপালে হাত দিয়ে কিছু সময় রেখে বলল, কই, জ্বর তো আসেনি, তাহলে কাঁপছো কেন? কি হয়েছে, শরীর কি খুব খারাপ লাগছে? রাজ বসা থেকে উঠে দাঁড়ায়, খেয়ার কাছে আসে, খেয়াকে জড়িয়ে ধরে। খেয়া দ্রুত বলে, এই কি হলো? হ্যাঁ, বাচ্চাদের সামনে এইসব কি? জড়িয়ে ধরার ইচ্ছের কথা বলেছি, আর তুমি কিনা আমাকে এসে সবার সামনে জড়িয়ে ধরবে? তোমার গাটা দেখাচ্ছি তো, ছাড়ো না প্লিজ। রাজ খেয়াকে ছেড়ে দেয়। তারপর খেয়ার গালে একটা চুমু দিয়ে ফিসফিস গলায় বলে, ভালোবাসি অনেক তোমাকে। খেয়া লজ্জায় একদম লাল হয়ে যায়। খেয়া রাজকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই রাজ তার স্ত্রী খেয়াকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ খেয়া। খেয়া উঠে দাঁড়ালো, রাজকে জড়িয়ে ধরবে, ঠিক তখনই একটা গুলি চলে। গুলি চলার শব্দে সবাই কানে হাত পাতে। কিন্তু কেন গুলি চললো? ইতি আর ইমন কানে হাত দিয়ে ভয়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে আছে চেয়ারে। 1 মিনিট পর রাজ ডাক দেয় ইমনকে। ইমন, বাবা এদিকে তাকাও। ইমন চিৎকার করে বলে, না, আমি তাকাবো না, আমার অনেক ভয় করছে। আমার মাকে তুমি গুলি করেছো, তুমি অনেক খারাপ, তুমি চলে যাও এখান থেকে। রাজ শব্দ করে হাসলো। ইমনের কাছে আসে রাজ, ইমনের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমার পিছু টান নেই, আমার কোনো দুর্বলতা নেই। আমি গ্যাংস্টার জগতের লিডার হতে চেয়েছি, আন্ডারওয়ার্ল্ড কিং হওয়ার জন্য কত কিছু করেছি, নেতাদের গোলামি করেছি, কিন্তু ওই সালা নিলয় যতদিন আছে আমি সব সময় তার নিচেই পড়ে থেকেছি। আমার নিলয়কে সরাতে হবে। অস্ত্রের খেলাতে কোনো মাইন্ড গেম নেই। সামনে আসো, ট্রিগার চাপো, ব্যাস খেল খতম। রাজ কথাগুলো বলে ইমনের মাথায় গুলি করে। ইমন খাবারের প্লেটের উপর মুখ থুবড়ে পড়ে। ইতি চোখ বড় বড় করে ইমনের লাশের দিকে তাকিয়ে আছে। নাক বেয়ে কপাল থেকে রক্ত পড়ছে ইমনের। মুখে এখনো খাবারের অংশ লেগে আছে।
ইতি কথা বলতে পারে না, একদম সফট হয়ে তাকিয়ে আছে ইমনের দিকে। রাজ ইতির কাছে আসলো, ইতির গালে হাত বোলাতে বোলাতে বলে, মা তুমি বড্ড আদরের মেয়ে আমার, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তোমার জন্য সব কিছু করছিলাম, কিন্তু এখন এই রাফিয়ান জগতের নেশায় পড়ে নেশায় আটকে আছি। তুমি সুন্দর অনেক মা, তোমাকে আমার লাগবে। বাবা, তুমি আমার মা আর ভাইকে কিভাবে পারলে মারতে? তোমার কি একটুও হাত কাঁপলো না? কিভাবে এত নিষ্ঠুর হলে তুমি? তোমার কি খারাপ লাগেনি? মারে, আমি যে ভিতর থেকে একদম শেষ হয়ে গেলাম, কিন্তু আমি ভালো না মা, আমি তো একটা শয়তান, আর শয়তানের খারাপ লাগা নেই। আছে শুধু একটাই লক্ষ্য, ওই হানিফ লাশ দুইটারে নদীতে ফেলে আয়, আর সৈকত ইতিকে নিয়ে যা, পাচার করে দে। ইতিকে বিক্রি করে অনেক টাকা পাবো, দেখতে তো সুন্দর আছে, বস ডেভিডের পছন্দ হবে। এইবারের মালগুলো নে, যা যা। বাবা, আমাকে মেরে ফেলো, আমি মরতে চাই, আমাকে প্লিজ এত কষ্ট দিও না। ইতি চিৎকার করে বলে। রাজ উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে থাকে। ইতির হাতে ইঞ্জেকশন পুশ করা হয়। ইতি বাবা বাবা করতে করতে নিটিয়ে পড়ে। ইতিকে ধরে ওরা নিয়ে যায় সেখান থেকে। তারপর রাজ চলে আসে শুভ্রের কাছে। শুভ্র রাজকে ডাকলো। এই হারামি, ওঠেন না কেন? রাজ ধরপড় করে উঠল। শুভ্র রাজের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, রাতে কে ঘুমায়নি? রাজ কিছু বলে না, শুভ্রর দিকে তাকিয়ে থাকে। শুভ্রকে সে ব্যবহার করবে নিলয়কে মারার জন্য। রাজ বিড়বিড় করে বলে, আমার কোনো পিছুটান নেই, আমার কোনো দুর্বলতা নেই, আমি শুধু হিংস্রতা দেখাতে এসেছি। আমি আন্ডারওয়ার্ল্ড কিং হতে চেয়েছি, আমি সাইকো হয়েছি, আমি নিলয়ের জায়গা চাই। রাজ মদের গ্লাসে থাকা পুরো মদটাই এক ঢুকে গিলে নেয়। চেয়ারে হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। চোখ বন্ধ করে রাজ বলে, আয়নার সাথেও লুকোচুরি খেলা হয়, পাশেই বা ছিল কবে কি আমার। সবই তো নিঃশংসতায় ভরা, নিজেকে ফাঁকি দিয়ে এই খেলা শুধু সাময়িক শূন্যতাই মেটাবার। যেই শূন্যতা হবে না আর পূর্ণ। তবে রক্তের খেলা যেন সাধারণ কোনো খেলা নয়, এটা রাফিয়ানের খেলা। শত্রুতে শত্রু নয়, বরং বন্ধুত্বে বন্ধু খেলা, যে খেলাতে আছে শুধু হিংস্রতা, রক্ত, আর আছে একরাশ প্রতিশোধের নেশা। রাজ ভাই, যুদ্ধের খেলা বেশ ভয়ঙ্কর। বিস্ময়ের মধ্য দিয়ে শত্রুর মনোবল ভেঙে দেয়া, এটাই যুদ্ধের ভবিষ্যৎ। সে সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্ব থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচতে চায়, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার থাকে না। রাজার রাজত্ব কায়েম করার স্বপ্ন সবাই দেখে। যুদ্ধক্ষেত্রে সহস্র যোদ্ধার উপর বিজয়ীর চেয়ে রাগ, ক্রোধ, বিজয়ী বা আত্মজয়ী বীরই বীর শ্রেষ্ঠ। শত্রুকে কখনো দুর্বলতা ভাবতে হয় না। আমি নিলয়কে মারবো, নিলয়কে মেরে আমি হব গ্যাংস্টার কিং। এটা আমার অদাপ্য। সময় হলে ঠিকই সবকিছু দেখতে পারবেন। রাজ কিছু বলল না। রাজের মাথায় এখন শুধু গ্যাংস্টারের কিং হওয়ার ভাবনা জেঁকে বসেছে। সে নিলয়কে কোনোভাবেই জিততে দিতে পারে না। সে নিলয়কে কোনোভাবেই জিততে দিতে চায় না। নিলয় কখনো রাজের আর দুর্বলতা খুঁজে পাবে না। রাজ নিচু হাতে নিজের সব দুর্বলতা শেষ করে দিয়েছে। আকাশ পায়চারি করছে। আকাশের হাতে ফোন। সে তার সব লোকদের ইলেকশনের জন্য নানা জেলাতে পাঠিয়ে দিয়েছে। দেশের কি অবস্থা সেসব খোঁজ নেওয়াটা আকাশের জরুরি। হঠাৎ দরজায় টোকা পড়ল। আকাশ ভিতর থেকে বলে, কে? স্যার, দরজা খুলুন, আমি আপনার গার্ড বলছি। একজন আপনার জন্য চিঠি রেখে গিয়েছে, সেটা দিতে আসলাম। চিঠি? আচ্ছা, ভিতরে আসো। আকাশ দরজা খুলে দেয়। সিকিউরিটি গার্ড এসে আকাশের সামনে টেবিলে চিঠির খামটা রাখলো। আকাশ বলল, কে দিয়েছে চিঠি? জানি না স্যার, তবে একজন বৃদ্ধ লোক এসে বলে আকাশের কাছে যেন এই চিঠি পৌঁছে দিই, তারপর নিয়ে আসলাম। আচ্ছা, যাও। আকাশ খামের দিকে তাকায়। একটা লাল খাম রাখা টেবিলে। আকাশ খামটা হাতে তুলে নেয়। খাম ছিঁড়ে চিঠিটা বের করে সে চিঠির উপরের অংশের রক্তের টোপ টোপ ছাপ লেগে আছে। চিঠিটা একটা ভাঁজ করা, তবে ভাঁজের মাঝে কিছু একটা আছে। আকাশ দ্রুত চিঠির ভাঁজ খুলল। ভাঁজের ফাঁকে একটি কালো গোলাপ রাখা। আকাশ অবাক হয়, কপাল কুঁচকে তাকায় গোলাপটার দিকে। আকাশ গোলাপটা হাতে নিল। পাপড়ি শুকিয়ে গেছে কয়েকটা। আকাশ ফুলটা খামের উপরে রেখে চিঠিটা হাতে নেয়। চেয়ারে হেলান দিয়ে বসলো। চিঠির উপরের দিকে আর নিচের দিকে রক্ত লাগানো। আকাশের কিছুটা ভয় করে, তবু চিঠির লেখার দিকে তাকালো।
চিঠিতে লেখা আছে, তোর শহর জুড়ে নামক বৃষ্টি, শত্রুতা বয়ে যাক তোর শহর জুড়ে। আর শহরের শত্রুর বৃষ্টি শুরু হোক পুরনো খেলা নতুন করে সৃষ্টি। বাকিরা মাইন্ড গেম খেলে বারবার, রাফিয়ান মাইন্ড গেম খেলে একবার। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হওয়ার গল্প আমার কাছে শোনাতে এসো না প্রিয়। ঘাবড়ে গিয়েছিস নাকি? এটা হলো নতুন একটি খেলা, যে খেলাতে আছে মৃত্যু নামক একটা কুয়ো। সেই কুয়োতে তোকে পড়তে হবে। তোর নামে যে ব্যাংকে 10,000 কোটি টাকা আছে সেটা কিন্তু আমি জানি, আর টাকাগুলো পেয়েছিস একজনের থেকে। সে ব্যক্তিটা কে আমি জানি। গুড লাক। চিঠিতে আর কিছু লেখা নেই। আকাশ বর্ষা থেকে উঠে দাঁড়ায়। এসির ভিতরেও আকাশের যেন সারা শরীর ঘামতে শুরু করে দিয়েছে। কে চিঠি দিয়েছে? এই চিঠির মানে কি? আর কেনই বা আকাশকে চিঠি লিখবে? আকাশ জলদি করে সিসি ক্যামেরা চেক করে। বাইরের গেটের ক্যামেরাটা পিছন দিয়ে দেখতে শুরু করে। একটা বৃদ্ধ লোক এসেছে। লোকটার সারা মুখে বড় বড় দাড়ি, চেহারাটা কোনো কিছুই দেখা যাচ্ছে না। গায়ে একটা চাদর মোড়ানো। গরমে চাদর কেন? লোকটা লাঠি ভর করে কোমর পুজো করে খোঁড়াতে খোঁড়াতে হাঁটে, আর হাঁটতে হাঁটতে গেটের কাছে এসে চিঠি দিয়ে লোকটা চলে যায়। খুঁড়িয়ে লাঠি ভর করে হাঁটে লোকটা। মুখ বোঝা না গেলেও মুখে বেশ দাড়ি গো। তাহলে লোকটা কি? আকাশে যেন দম বন্ধ হয়ে আসছে। কি করবে বুঝতে পারছে না। রাজকে কল দেয়, দেখা করতে বলে। নেহা বিছানায় শুয়ে আছে, গায়ে অনেক জ্বর। চোখ মেলে কেবল পিট পিট করে তাকাচ্ছে। জ্বর নিয়ে সে অফিসে আসতে চেয়েছিল, কিন্তু নিলয় যেতে দেয়নি। নেহা জোর করতে পারেনি, কারণ জ্বরে তার শরীরে যেন সব শক্তি চলে গেছে। একটুও জোর পাচ্ছে না সে, তাই চুপচাপ শুয়ে আছে বিছানায়। চোখটা মেলতেও যেন ব্যথা লাগছে ওর। কথাও বলতে পারছে না, পারবেই বা কী করে? না খেয়ে থাকার কারণে গায়ে এক ফোঁটাও জোর নেই। রুমে কাউকে দেখছে না সে। কিছুক্ষণ আগে নিলয় ছিল। ডাক্তার এসে আরও একবার দেখে গিয়েছে। ডাক্তার জানিয়েছে ভালো খাবার খেতে দিতে হবে। নিলয় ডাক্তারকে ছাড়তে গিয়েছে। বেশ কিছু সময় পর নিলয় হাতে আনারস, বাতাবি লেবুর সাথে করে নিয়ে রুমে প্রবেশ করলো। নেহা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। নিলয় রান্নাঘর থেকে বাটি নিয়ে আসলো। রুমের ভিতরে একটা চট বেঁধে সেখানে আনারস কাটতে থাকে। আর অর্ধেক আনারস কেটে লেবুও কাটলো একটা। নেহা চোখের পলক না ফেলে নিলয়ের দিকেই তাকিয়েছে। কি কি করছে নেহা সব দেখতে থাকে। নিলয়ের আনারস কাটা দেখে নিহার বেশ হাসি পায়। কত কত জায়গাতে খোসা আছে, সেই জায়গায় বারবার কাটতে গিয়ে আরও ডিপ করে কেটে ফেলছে। এটা দেখে নেহার হাসি পেল। হাসি প্রকাশ করার মতো শক্তি পাচ্ছে না সে। নিলয় আনারসের বাটি টেবিলে রেখে সেটা ঢেকে পুরো রুম পরিষ্কার করলো। নেহাকে বলে, চুপচাপ শুয়ে থাকো, ভালো খাবার খেতে হবে। তোমার জন্য ডিম পোস্ট আর পাস্তা করে আনছি ঝাল দিয়ে, অপেক্ষা করো। কথাটা বলে নিল দৌড়ে চলে যায় রান্নাঘরে। তারপর ডিম পোস্ট করে। পাস্তা রান্নার সময় নিলয়ের হাত পুড়ে যায় কিছুটা। নিলয় একবার আহ বলে চিৎকার করে ওঠে। নিয়া বিছানা থেকে নেমে কোনো রকমে টলতে টলতে রান্নাঘরের দরজার কাছে যায়। নিলয়কে বলে, হাত পুড়ছে। নিহা কাঁপা কাঁপা গলায় কথাটা বলল। নিলয় ঘুরে চমকে ওঠে। নিহাকে এই অসুস্থ শরীরে এত বেশি সুন্দর লাগবে নিলয় কখনো কল্পনাও করেনি। এলোমেলো চুল, শুকনো চেহারা, রসিন ঠোঁট, নিহাকে জাস্ট অমায়িক সুন্দর লাগছে। কিন্তু নেহা এখানে কেন? নিলয় তাড়াতাড়ি নিজের হাত পিছনে রেখে নেহাকে প্রশ্ন করলো, তুমি এখানে কেন? এই জ্বরে তোমাকে উঠতে বলেছে কে? নেহা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলতে গিয়েও পারল না। নিলয় কাছে আসে, নেহাকে কোলে তুলে নিল। তারপর রুমে নিয়ে এসে আবারও শুইয়ে দিল নেহাকে। নেহা পিট পিট করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় টেবিলের উপর থেকে বমি হওয়ার মেডিসিন আর গ্যাসের মেডিসিন খাইয়ে দেয় নেহাকে। নেহাকে শুয়ে থাকতে বলে। আবার রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘর থেকে নেহার জন্য রান্না করা খাবারগুলো নিয়ে রুমে আসলো। নেহাকে সোজা করে হেলান দিয়ে বসিয়ে বলে, হা করো। আমি খাবো না, বমি হবে। হা করো বলছি। নেহা হাঁ করে। নিলয় খাইয়ে দেয়। দরজার কাছে দাঁড়িয়ে আদনান সাহেব দেখতে থাকে এইসব। নিলয় যে সাংসারিক হয়ে গেল, তবে বেশ ভালোই লাগছে তার। এক বাড়িতে পুলিশ, মন্ত্রী আর গ্যাংস্টার থাকে। এই বাড়িতে কেউ ভুলেও অ্যাটাক করবে না। আদনান সাহেব হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। নেহাকে সবটা জোর করে খাইয়ে দিয়ে আনারসগুলো একটু একটু করে খাইয়ে দেয়। খাবার শেষ হওয়ার পর মেডিসিন খাইয়ে দেয়। নেহা হেলান দিয়ে শুয়ে থাকে।
নিলয় এক বালতি পানি নিয়ে আসলো। তারপর নেহাকে নিজের কোলে নিয়ে শুইয়ে দিয়ে নেহার মাথায় পানি ঢালতে থাকে। পানি ঢালা শেষ করে নেহার মাথায় জলপট্টি দিয়ে রাখে কিছু সময়। নেহার হাত পায়ের অনেক অংশ ভেজা কাপড় দিয়ে মুছে দেয় নিলয়। এরপর চুলে হাত বুলিয়ে দিতে থাকে। নেহা যে কখন ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারে না। এই চিঠি কে দিয়েছে? চিনি না স্যার, একটা বৃদ্ধ লোক চাদর পরা ছিল, লাঠি ভর করে কুড়িয়ে হাঁটছিল, মুখে অনেক লম্বা দাড়ি, কেবল চোখ দুটো দেখা যায়। আমার কাছে এসে বলে চিঠিটা আপনাকে দিয়ে দিতে, তারপর লোকটা চলে যায়। কেন স্যার, কি হয়েছে? না কিছু না, এবার আসলে লোকটার ছবি তুলে নিবা। আচ্ছা স্যার। দারোয়ান চলে যায়। আদনান সাহেব ঘেমে গিয়েছে। কে এই চিঠি দিয়েছে? আকাশকে চিঠি পাঠালো, আদনানকে পাঠালো, কিন্তু কেন? তার উদ্দেশ্য কি? রহস্যের খেলা কি নতুন করে আবার শুরু হচ্ছে? তবে এটা কোন ধরনের রহস্য? এত জটিলতা কেন? কি বা সে চায়? চিঠির মালিক বৃদ্ধ হলে সে কে হতে পারে? কারোর সাথে কি তার কোনো সম্পর্ক রয়েছে? যদি থাকে তাহলে কার সাথে? সে কেন এমন করছে? আকাশ ও আদনানের মাথাটা চক্কর দেয়। কোনো প্রশ্নের সঠিক উত্তর তারা খুঁজে পায় না। কি করবে সেটাও তারা বুঝতে পারে না। কিন্তু রূপা এসেছে অর্কের দেওয়া ঠিকানায়। কলিং বেল বাজতে থাকে। শিয়াম এসে দরজা খুলে দেয়। রূপা শিয়ামকে দেখে বলে, এই তো 10 নাম্বার বাড়ি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি রূপা। আসলে আমাকে এই বাড়ির একজন ঠিকানা দিয়েছে। হ্যাঁ, কে সে? নাম কি? নাম তো জানি না। তাহলে মনে হয় ভুল ঠিকানা দিয়েছে। যান আপনি। শিয়ামের কথা শুনে মুহূর্তে রূপার মনটা খারাপ হয়ে যায়। কারণ সে ভেবেছিল এবার অন্তত বাবাকে নিয়ে সে ভালো থাকতে পারবে। এই শহরে 20,000 টাকায় কিছু না হলেও অন্তত দুবেলা ঠিকমতো খেয়ে বার করা যাবে। কত বড় মুখ করে সারদি বেগমকে রূপা জানিয়েছিল যে সে চাকরি পেয়েছে, কিন্তু এখন যেন সব শেষ হয়ে গেল। ছেলেটা ওর সাথে এমন করতে পারলো। শিয়াম মুখের উপর দরজা লাগাতেই যাবে, ঠিক তখনই রূপা শুনতে পায়, আরে আপনি চলে এসেছেন, এখানে দাঁড়িয়ে কেন? ভিতরে আসুন। ওই সিয়াম, সর সামনে থেকে। রূপার সামনে তাকিয়ে দেখে অর্ক হেঁটে এদিকে আসছে। অর্ককে দেখে রূপার চোখের মুখে এক রাশ খুশির স্রোত বয়ে যায়। মুচকি এসে রূপা ভিতরে প্রবেশ করে। মাসুম এসে দাঁড়ালো। রূপাকে অর্ক সোফাতে বসতে বলল। শিয়াম আর মাসুম দুজন হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। রূপা লজ্জায় মাথা নিচু করে নেয়। ছেলেগুলো অনেক ইনোসেন্ট। রূপাকে দেখে মাসুম বলে, কিরে অর্ক, মেয়েটা কে? তুই কি চিনিস? হ্যাঁ চিনি তো, ওই যে মাস্টার মশাইয়ের মেয়ে, নিলয় ভাই যে বাড়ির উপরে নজর রাখতে বলল না, সেই বাড়ির মেয়ে। তা নিলয় ভাই বাড়ির উপরে নজর রাখতে বলেছিল, বাড়ির মেয়ের উপরে না রে? সোজা গার্লফ্রেন্ড বানিয়ে বাড়িতে নিয়ে আসলি? আরে না, শোন। না ঠিক আছে, মেনে নিলাম তোর গার্লফ্রেন্ড মানে তো। ওই কি বলিস? আরে বলতে চাইছিলাম এটা তো আমাদের ভাবি হয়। ভাবি, এটা আপনার নিজের বাড়ি মনে করেন। মাসুম থাম, ওটা আমার গার্লফ্রেন্ড নয়। কি? তার মানে তুই না জানিয়ে বিয়ে করেছিস? হারামি, তুই এমন করতে পারলি? ধ্যাত, এই যে রান্নাঘর, ওইদিকে যে রান্নাটা করুন তো। অর্ক রূপাকে কথাটা বলে সেখান থেকে চলে যায়। রূপা মুচকি হাসতে হাসতে রান্নাঘরের দিকে যায়। বাজার করা আছে। রূপা তার মতো করে রাখতে থাকে। কিছু সময় পর সিয়াম এসে বলে, ভাবি, অর্ক কিন্তু বড্ড ফাজিল, ওরে কম ভালোবাসবেন। আচ্ছা ভাইয়া। কিন্তু আমি তো বুঝতে পারছি না, অর্কশালা এত সুন্দরী মাইয়া পাইলো কেমনে? আজ বুঝলাম, সুন্দরী মাইয়া সবসময় গাঁজাখোর মার্কা ছেলে পছন্দ করে। আর আমরা কি করলাম ভাই? আপনারাও পাবেন। রূপা ওদের তিনজনের সাথে অনেক ভালো সময় কাটায়। রূপার সাথে অর্ক অনেকটা ফ্রি হয়ে যায়। রূপা অর্কের সাথে হেসে হেসে কথা বলে। দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।